ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রের গল্পকে সঙ্গে করে নিয়ে। সূচিপত্রের গল্প, সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। আজ আপনারা শুনবেন বিশ্বের প্রথম রোমাঞ্চকর আর রহস্যপূর্ণ উপন্যাস মিগুয়েল দে সার্ভান্তেসের কলমে ডন কুইকোস্ট অব লা মাঞ্চা। আজকের গল্পের প্রথম পর্ব। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1605 খ্রিস্টাব্দে। এই উপন্যাসকেই ধরা হয় বিশ্বের প্রথম অ্যাডভেঞ্চার গল্প হিসেবে। এছাড়া এই উপন্যাসটি বিশ্বের সবচেয়ে বেশি ভাষায় অনুদিত হয়েছে। মিগুয়েল দে সার্ভান্তেসের জন্ম 29 সেপ্টেম্বর 1547 খ্রিস্টাব্দে স্পেনে। তার মৃত্যু হয় 22 এপ্রিল 1616 খ্রিস্টাব্দে স্পেনের মাদ্রিদে। আজকের গল্প শুরু করার আগে রিকোয়েস্ট করব, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা এতদিন আমাদের হারিয়ে ফেলেছিলেন কিন্তু আবারও খুঁজে পেয়ে গিয়েছেন ইউটিউবে, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। আর হ্যাঁ, অবশ্যই পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, অন্যান্য ভূমিকায় অরিত্রী ও ভাস্বতী, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজাবাবু। শুরু হচ্ছে আজকের গল্প, বিশ্বের প্রথম অ্যাডভেঞ্চার কাহিনী ডন কুইকোস্ট অব লা মাঞ্চা, প্রথম পর্ব। লা মাঞ্চার এক গ্রামে, গ্রামটার নাম আমি মনে করতে চাই না। সেই লা মাঞ্চার এক গ্রামে বাস করতেন এক ভদ্রলোক, নাম কুইসকাডা বা কুইজাডা। অবশ্য অনেকে বলেন তার নাম আসলে ছিল কুইসকানা। নাম যাই হোক, আমাদের ভদ্রলোকের বয়স 50-এর কোঠায়। লম্বা হাড়জিরজিরে শরীর, কিন্তু মনটা বড় শক্ত। ভাঙেন কিন্তু মচকান না। না, ধনী বলা যায় না কুইসকাডাকে। কিছু জমি জমা আছে, আর তা থেকে যা আয় হয় তা দিয়ে মোটামুটি সচ্ছলভাবে তার দিন চলে যায়। এখনো বিয়ে করেননি, আর কোনোদিন যে করবেন সেই সম্ভাবনাও কম। আত্মীয় পরিজন বলতে এক ভাইজি ছাড়া আর কেউ নেই তার। বয়স বছর 20 মেয়েটার, কুইসকাডার কাছেই থাকে। এছাড়া ঘর গৃহস্থালী দেখার জন্য বছর 40-এর এক মহিলা আছে তার বাড়িতে, আর আছে এক ছোকরা। মাঠের কাজে আর ঘরের কাজে সে সাহায্য করে কুইসকাডাকে। একটা ঘোড়াও আছে তার, প্রভুর মতোই হাড্ডিসার চেহারা। বয়সও কিন্তু কম হয়নি। গলাটা লম্বা সরু, পাগুলোও সরু সরু, আর পিছনের পা দুটো সেগুলো আবার বাঁকা। এই ঘোড়ার পিঠে চড়েই প্রতিদিন হাওয়া খেতে বের হন সিনর কুইসকাডা। সত্যি দেখার মতো এক দৃশ্য হয় তখন। যেমন ঘোড়া তার তেমনি সওয়ার, দুজনেই লিকলিকে, চোখ গর্তে ঢোকা, চোয়ালের হাড় বেরোনো, আর মুখ লম্বাটে। পার্থক্য যা হলো, সওয়ারের নাকের নিচে ঝাঁটার মতো উঁচিয়ে আছে সরু লম্বা গোঁফ, কিন্তু ঘোড়াটার নেই। এই ঘোড়াতে চেপেই চলতে চলতে গোঁফে তা দেন কুইসকাডা, আর চোখে মুখে ফুটে ওঠে আত্মপ্রসাদের ভাব। ঘোড়ায় চড়া ছাড়া আরও এক নেশা আছে কুইসকাডার, তা হলো বই পড়া। অবসর, অবশ্য বছরের বেশিরভাগ সময় তার অবসরই থাকে। এই অবসর পেলেই বই পড়েন তিনি। বীর নাইট যোদ্ধাদের রোমাঞ্চকর কাহিনী নিয়ে লেখা বই। এতটাই মগ্ন হয়ে বই পড়েন যে দুনিয়ার কিছুই তখন আর মনে থাকে না তার। নাওয়া খাওয়াও ভুলে যান। রোজগারের বেশিরভাগ অংশই তিনি ব্যয় করেন বই কেনাতে। আর নিজের বইগুলো পড়া হয়ে যাবার পর গ্রামের একমাত্র গির্জার পুরোহিতের কাছ থেকে বই ধার করেও পড়েন। আর সেগুলোও যখন শেষ হয়ে যায় আরও বই কেনেন। একসময় হাতের জমানো টাকা সব শেষ হয়ে গেলে জমি পর্যন্ত বিক্রি করে বই কিনেছেন তিনি। এমনই তার পড়ার নেশা। তারপর যত দিন যেতে লাগলো, কুইসকাডার এই নেশা প্রবল থেকে প্রবলতর হতে লাগলো। সেই সাথে কমতে লাগলো তার আহারের মাত্রাও।
শীর্ণ থেকে শীর্ণতর হতে লাগলেন তিনি। তার ভাইজি এবং তার দাসী প্রচণ্ড চিন্তিত হয়ে উঠল। তারা নানাভাবে চেষ্টা করল কুইসকাডার এই পড়ার নেশা ছোটানোর, কিন্তু না, লাভ হল না। শেষ পর্যন্ত এমন হল যে নিজের চারপাশের পরিচিত জগৎকে ভুলে যেতে লাগলেন তিনি। তার মনে হতে লাগল তিনি যেন বইতে পড়া সেই দুঃসাহসী রহস্য রোমাঞ্চ আর বিপদের পিছনে ছুটে বেড়ানো নাইটদেরই একজন। নিজের অজান্তেই তিনি তাদের আচার আচরণ সম্পূর্ণ অনুকরণ করতে লাগলেন। আজকের যুগ যে নাইটদের নয় তা তিনি একেবারে ভুলে গেলেন। এখন আধুনিক যুগের কথা ভাবলেই তিনি ক্ষেপে ওঠেন। তার মনে হয় নাইটদের যুগই ছিল পৃথিবীর স্বর্ণযুগ। নাইটরা আজ নেই বলে চারদিকে এত অনাচার, অবিচার, অন্যায় এই সমস্ত বেড়েই চলেছে। অবশেষে একদিন আচমকাই তিনি নিজের ভেতর থেকেই এক অদ্ভুত শক্তি অনুভব করলেন। তার মনে হল তার নিজের এবং দেশের সম্মানের স্বার্থে, শিষ্টের পালন আর দুষ্টের দমনের স্বার্থে তার বেরিয়ে পড়া উচিত দিগ্বিজয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নাইট হব। বেশ জোরেই কথাটা বললেন কুইসকাডা। হ্যাঁ, এতদিন বয়ে যাদের কথা আমি পড়েছি তাদের মতোই বর্ম পরে ঘোড়ায় চেপে দুঃসাহসিক রোমাঞ্চকর অভিজ্ঞতার সন্ধানে আমি বের হবই। ওদের মতোই আচরণ আমি করব। যেখানেই অন্যায় দেখব বিদ্যুতের মতো ঝলসে উঠবে আমার তরবারি। যেখানেই মানুষকে নির্যাতিত হতে দেখব আমি গিয়ে দাঁড়াবো সেই সকল দুস্থ মানুষের পাশে। সমস্ত বিপদ, সমস্ত বাধা আমি তুচ্ছ করব। তারপর হয়তো একদিন আমি আমার বাহুবলে সম্রাট হয়ে যাব ট্রেভিজান্ডের। তারপর আর দেরি না করে নাইট হওয়ার উদ্যোগ আয়োজন করতে লেগে গেলেন কুইসকাডা। যুগ যে পাল্টেছে আর এই যুগে যে নাইটদের প্রয়োজন নেই, ভুলেও এ কথা তার মনে এলো না। মধ্যযুগে সমস্ত ইউরোপ জুড়ে যখন চরম বিশৃঙ্খলা চলছিল, চোর, ডাকাত, রাজদ্রোহীদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন রাজারা দেশের নামকরা বীরদেরকে নাইট উপাধি দিয়ে নিয়োগ করতেন আইন বিরোধীদের দমন করবার জন্য। এই সকল নাইটদের কাজ ছিল দেশময় ঘুরে ঘুরে চোর, ডাকাত, অত্যাচারীদের হাত থেকে সাধারণ মানুষদেরকে রক্ষা করা। সে যুগের ইউরোপের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় এই সকল নাইটদের দান ছিল অপরিসীম। অবশ্য পরবর্তী সময়ে অবস্থার পরিবর্তনও হয়। রাজারা শক্তিশালী রক্ষী বাহিনী গঠন করে দমন করেন আইন বিরোধীদের। সত্যি কথা বলতে কি, নাইটরা তখন একেবারে বেকারই হয়ে গেল, কোনো কাজই রইল না তাদের হাতে। আর শেষ পর্যন্ত ধীরে ধীরে উঠেই গেল নাইট বৃত্তি। যা হোক, যুগটা যে নাইট বৃত্তির নয় এ নিয়ে কিন্তু বিন্দুমাত্র ভাবাভাবি করলেন না আমাদের কুইসকাডা। তার মনে হয়েছে তাকে নাইট হতেই হবে, সুতরাং তিনি নাইট হবেনই। দেশে দেশে ঘুরে অত্যাচারীদের হাত থেকে রক্ষা করবেন অত্যাচারিতকে। তাহলে তো নাইট হতে হলে প্রথমেই যা দরকার হয় তা হলো ঘোড়া আর বর্ম। অসুবিধা তো কিছুই নেই, ঘোড়া তো তার নিজেরই আছে, কিন্তু বর্ম? অত্যন্ত ভাবনায় পড়লেন কুইসকাডা। অবশ্য খুব বেশি ভাবতে হলো না, হঠাৎই মনে পড়ল, হ্যাঁ, বর্মও আছে তার বাড়িতে। জিনিসটা তো উত্তরাধিকার সূত্রে তিনিই পেয়েছেন। সেটা হলো তার দাদুর দাদুর সম্পত্তি। 100 বছরেরও বেশি সময় ধরে বাড়ির কুঠুরিতে পড়ে আছে ধুলো আর মরচে পড়া ওই বর্ম। তাহলে তো কোনো চিন্তাই নেই, ওটাকে একটু সাফসুতরো করে নিলেই হবে। বাড়ির তলার কুঠুরিতে ঢুকে বর্মটা বের করে আনলেন তিনি। এখন মরচে পড়ে ওটার আসল চেহারা যে কেমন ছিল তা তো বোঝা অত্যন্ত দুষ্কর। জায়গায় জায়গায় খুলেও এসেছে জোড়গুলো। আর শিরস্ত্রাণের মুখাবরণটাই তো নেই। কিন্তু তবুও হতাশ হলেন না কুইসকাডা। নিজের সমস্ত দক্ষতা, অবশ্য দক্ষতা তার সামান্যই আছে, কিন্তু তাও নিজের সমস্ত দক্ষতা দিয়েই মেরামত করলেন আলগা হয়ে যাওয়ার জায়গাগুলোকে।
ঘষে ঘষে মরিচা উঠিয়ে তেল দিয়ে যতদূর সম্ভব চকচকে করে তুললেন বর্মটাকে। এরপর লেগে পড়লেন শিরস্ত্রাণটাকে মানুষ করতে। মুখাবরণহীন শিরস্ত্রাণ পরে কবে কোন নাইট রোমাঞ্চের সন্ধানে বেরিয়েছে বলুন তো? না, এমন একটা শিরস্ত্রাণ পরে বেরোতে পারেন না তো কুইজকাডা। মোটা কাগজ অর্থাৎ পেসবোর্ড কেটে নতুন একটা মুখাবরণ বানিয়ে তিনি আটকে দিলেন শিরস্ত্রাণের সঙ্গে। না না, যেমন সহজে বলছি এত সহজে হলো না কাজটা। তাকে পুরো 1 সপ্তাহ পরিশ্রম করতে হলো ওটা বানাতে। কাজ শেষ করে তৃপ্তির হাসি হাসলেন কুইজকাডা। ভালোই হয়েছে তবে জিনিসটা, দেখতে হুবহু ইস্পাতের মুখাবরণের মতোই লাগছে। এবার পরীক্ষা করে দেখতে হবে শত্রুর তলোয়ার বা বর্ষার হাত থেকে ওটা তার চোখ মুখকে রক্ষা করতে পারবে কিনা। তলোয়ার বের করলেন কুইজকাডা। গায়ের সমস্ত শক্তি দিয়ে আঘাত করলেন নতুন বানানো সেই মুখাবরণে। প্রচণ্ড একটা শব্দ করে দুমড়ে মুচড়ে টুকরো টুকরো হয়ে গেল কাগজের মুখাবরণ। হ্যাঁ, ভয়ানক মুষড়ে পড়লেন ভদ্রলোক। অবশ্য খুব শিগগিরই আবারও সুস্থ হলেন। আর তারপর নতুন উদ্যমে কোমর বেঁধে লাগলেন আরও একটা তৈরির কাজে। আবারও সপ্তাহখানেক গেল। এবার কিন্তু তিনি সরু লোহার পাত দিয়ে মুড়ে দিলেন মুখাবরণের প্রান্তগুলোকে। তারপর সবুজ ফিতে দিয়ে শিরস্ত্রাণের সঙ্গে বেঁধে দিলেন। অবশেষে আবারও হাসি ফুটল তার মুখে। আগেরটার চেয়ে ভালোই দেখাচ্ছে এটা। আর লোহার পাত দিয়ে মুড়ে দেওয়ায় মজবুতও নিশ্চয়ই হয়েছে আগেরটার চেয়ে। না, এটা আর আমি পরীক্ষা করে দেখছি না, অনেক পরিশ্রম হয়েছে। হ্যাঁ, মনে মনে বললেন কুইজকাডা। এমন সুন্দর একটা জিনিস পরীক্ষা করতে গিয়ে খামোখা নষ্ট করে ফেলাটা তো বোকামিই হবে। যেমন আছে এটা তেমনই থাক। হ্যাঁ, বর্ম শিরস্ত্রাণ সবই তৈরি। এবারে ঘোড়া। ওটার শরীর তো একেবারে হাড় জিরজিরে, গলা লম্বা আর লেজ সে তো একেবারে দড়ির মতো। তাহলেও কুইজকাডার ধারণা প্রয়োজনের সময় আলেকজান্ডারের বুসিফেলাস বা সিজারের ব্যাবিয়াসের চেয়ে মোটেই খারাপ দেখাবে না। আর তাই তো আগেই ওর একটা ভালো নাম দেওয়া দরকার। এতদিন প্রয়োজন পড়েনি বলেই তাই ওর কোনো নাম রাখেননি কুইজকাডা। কিন্তু এখন তো না রাখলেই নয়। যত নাইটদের কথা কুইজকাডা পড়েছেন তাদের সবার ঘোড়ারই তো একটা করে নাম আছে। আর তার মতো বিখ্যাত, হ্যাঁ, এখন না হলেও শিগগিরই যে তিনি বিখ্যাত হবেন এ ব্যাপারে তার একটুও সন্দেহ নেই। যাই হোক, তার মতো বিখ্যাত নাইটের ঘোড়ার নাম থাকবে না, এ তো হতেই পারে না। 4 দিন 4 রাত ধরে তিনি ভাবলেন। অবশেষে পেলেন পছন্দসই একটা নাম, রোজিন্যান্ড। খুবই পছন্দ হলো নামটা কুইজকাডার। শুনতেও যেমন সুন্দর, উচ্চারণটাও তেমনি গালভরা আর অর্থবহ। রোজিন্যান্ড মানে আগে ভার বইত। নতুন এই নামটা ঘোড়াটার চরিত্রের নতুন একটা দিক যেন প্রকাশ করছে। আগে যে ভার বইত, এখন সে যে কোনো দুঃসাহসিক কাজের জন্যই প্রস্তুত। ঘোড়ার নাম ঠিক হওয়ার পর নিজের জন্য এবার একটা সুন্দর নাম ঠিক করার কথা ভাবলেন কুইজকাডা। না, কুইজকাডা এই নামটা বড় সেকেলে। 8 দিন ধরে মাথা ঘামিয়ে তিনি ঠিক করলেন কুইজকাডাকেই সামান্য বদলে তিনি করবেন কুইকোস্ট। রোজিন্যান্ডের মতোই শুনতে এবং বলতে অপূর্ব, কুইকোস্ট। আর হ্যাঁ, কুইকোস্টের আগে ডন শব্দটি জুড়ে দেবেন। এই ডন পদবী সম্ভ্রান্ত বংশীয় মানুষদের নামের আগে থাকে। তাহলে কি হলো? ডন কুইকোস্ট। হ্যাঁ, এবার বেশ সম্ভ্রান্তই লাগছে শুনতে। কিন্তু শুধু ডন কুইকোস্ট থাকবে কেন? বইয়ে পড়েছেন দুঃসাহসী নাইট আমাদিস শুধু আমাদিসেই সন্তুষ্ট ছিলেন না, নিজের নামের সঙ্গে মাতৃভূমির নাম তিনি জুড়ে দিয়েছিলেন। নিজেকে তিনি বলতেন
আমাদিস অব গল। তাহলে ডন কুইকোস্টি বা কেন তা করবেন না? আমাদিসের চেয়ে তিনিই বা কম কিসে? হ্যাঁ, অবশেষে কুইস্কাডা ঠিক করলেন তার নাম হবে ডন কুইকোস্ট অব লা মাঞ্চা। তাহলে তো নামটা শুনেই সকলে বুঝতে পারবে কোন প্রদেশের মানুষ তিনি। তাছাড়া তার সম্মান আর খ্যাতির সঙ্গে সঙ্গে তার মাতৃভূমিও সম্মানিত আর খ্যাতিমান হয়ে উঠবে। বর্ম তৈরি, ঘোড়াও তৈরি, এবং সঙ্গে নিজের নতুন নামকরণও হয়ে গেছে। এবার অবশ্য আর একটা জিনিস তার দরকার, একজন ভদ্র মহিলা যার কাছে তিনি আত্মনিবেদন করবেন। কে কবে কোথায় শুনেছে দুঃসাহসী নাইট অথচ তার প্রেমিকা নেই? প্রেমিকাহীন নাইট তো ফলপাতাহীন বৃক্ষেরই মতো। প্রেম ছাড়াও আরও একটা কারণে নারীর কাছে আত্মনিবেদন করত নাইটরা। সেই নারীর সঙ্গে পরিচয় বা ঘনিষ্ঠতা না থাকলেও কিছুই এসে যেত না। বেশি করে রোমাঞ্চকর ঘটনার মুখোমুখি হওয়ার জন্যই এটা করত নাইটরা। দেখা বা অদেখা যে নারীর কাছে নাইটরা আত্মনিবেদন করত, তাকেই সে পৃথিবীর সেরা সুন্দরী জ্ঞান করত, অন্তত মুখে মুখে, হয়তোবা অন্তরে অন্তরেও। এবং কারো সঙ্গে লড়াই করবার ইচ্ছে হলেই তার কাছে গিয়ে বলতো, অমুক নারীকে পৃথিবীর সেরা সুন্দরী বলে স্বীকার করো, নয়তো লড়াই করো আমার সঙ্গে। আমাদের কুইস্কাডাও, তিনিও তো বেশি করে রোমহর্ষক ঘটনার মুখোমুখি হতে চান। সুতরাং তারও তো একজন প্রেমিকা দরকার, যার চরণে নিজের মন প্রাণ সমস্তটাই সঁপে দেবেন তিনি, যাকে জ্ঞান করবেন বিশ্বের সেরা সুন্দরী হিসেবে। হ্যাঁ, যথারীতি আবার ভাবনায় পড়লেন ভদ্রলোক। কোথায় পাবেন তিনি প্রেমিকা, তাও আবার এই 50 বছর বয়সে? হঠাৎই মনে পড়ে গেল পাশের গ্রাম টোবসোর এক মেয়েকে দেখে একসময় তিনি মুগ্ধ হয়েছিলেন। কিন্তু যদিও সে কথা কারো কাছে তিনি কখনোই প্রকাশ করেননি, আর মেয়েটির কাছে তো নয়। যা হোক, তাতে কিছু এসে যায় না, সেই হবে তার প্রেমিকা। কিন্তু মেয়েটার জন্যও যে একটা নামের দরকার। তার আসল নাম সে তো আলডোনজা লরেঞ্জা। না 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 না, ডন কুইকোস্ট অব লা মাঞ্চার প্রেমিকার নাম এমন গেও হলে তো চলবে না। তারপর অনেকক্ষণ ভেবে চিনতে তিনি বের করলেন প্রেমিকার নাম হবে ডালসেনিয়া দেল টোবাসো। রোজিন্যান্ট এবং ডন কুইকোস্টের মতোই মধুর আর অসাধারণ মনে হলো নামটা কুইস্কাডার কাছে। বর্ম, শিরস্ত্রাণ, ঘোড়া সকলের নাম সম্পূর্ণ তৈরি করে কুইস্কাডা তার নিজের ঘরেই বসে আছে। চারদিকে যত অন্যায় অবিচার, তিনি এইভাবে ঘরে বসে থাকলে সেসবের অবসান করবে কে? সুতরাং একদিন ভোরে বাড়ির কেউ ঘুম থেকে ওঠার আগেই রোজিন্যান্টের পিঠে জিন চাপালেন তিনি। তারপর অতি কষ্টে পড়ে নিলেন চকচকে বর্ম। বর্ম সহজে পড়তে হলে অন্যের সাহায্য দরকার, আর আমাদের ভদ্রলোকের তো তেমন কেউই ছিল না। হ্যাঁ, ছোকরা চাকরটার সাহায্য তিনি চাইতেই পারতেন, কিন্তু তাতে পুরো পরিকল্পনাটাই মাঠে মারা যেতে পারে ভেবে তাকে তিনি ঘুম থেকে ডাকেননি। যাই হোক, শিরস্ত্রাণ পরে কোমরে তরোয়াল ঝুলিয়ে এক হাতে ঢাল অন্য হাতে বর্শা নিয়ে ঘোড়ায় চাপলেন তিনি। কেউ কিছু টের পাওয়ার আগেই পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন বাড়ির বাইরে। দুলকি চালে এগিয়ে চলেছে ডন কুইকোস্ট অব লা মাঞ্চার ঘোড়া। ডাইনে বায়ে সামনে পিছনে মন্টিয়েলের বিস্তৃত সবুজ সমভূমি। সকালটাও বেশ সুন্দর, অবশ্য গরম একটু বেশি, মাসটা জুলাই। তবুও এমন রোদ ঝলমলে সকাল বছরে কটাই বা দেখা যায়। মনে ফুর্তি ফুর্তি ভাব ডন কুইকোস্টের, একটু যেন গর্ব। গোফে তা দিয়ে তিনি ভাবলেন, হ্যাঁ 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 হ্যাঁ, সারা পৃথিবীতে এখন একজন মাত্রই বীর নাইট, আর তার নাম
ডন কুইকোস্ট অব লা মাঞ্চা। এরপর তার মানস সুন্দরীর উদ্দেশ্যে বললেন, ও রাজকুমারী ডালসিনিয়া, ডালসিনিয়া দেল টোবাসো, আমার হৃদয়ের অধীশ্বরী, আজ তুমি আমার পাশে নেই। সে যে কি দুঃসহ কষ্ট আমার জন্য, তা যদি তুমি বুঝতে। মনে রেখো ডালসিনিয়া, তুমি অপরূপা। তোমার এই দাস তোমার প্রেমের আকাঙ্ক্ষায় বেরিয়েছে দুর্ভোগকে বরণ করে নিতে। হ্যাঁ। বিড়বিড় করে কথাগুলো বলতে পেরে ডন কুইকোস্টের খুবই ভালো লাগলো। তার মনে হলো এমন কবিত্বপূর্ণ, এমন খাঁটি আত্মনিবেদনমূলক কথা কেই বা বলতে পারে প্রেমিকার উদ্দেশ্যে। প্রাচীন দিনের বীর নাইটরা এরমভাবেই হয়তো কথা বলতো হৃদয়েশ্বরীদের সঙ্গে। হঠাৎই একটা কথা মনে পড়ে যাওয়ায় ভীষণই ঘাবড়ে গেলেন তিনি। এই যে নাইটের মতো সাজসজ্জা করে নিজেকে নাইট ভাবতে ভাবতে নাইটের মতোই তিনি এগিয়ে চলেছেন, এটা কি ঠিক হচ্ছে? মোটেই না। নাইট হওয়ার তো নিয়ম আছে। রাজা, না না, রাজা নন, নিদেন পক্ষে একজন নাইট যতক্ষণ না তাকে নাইট হিসেবে অভিষিক্ত করছেন ততক্ষণ তো তিনি নাইট হতে পারেন না। নাইটের মর্যাদায় যিনি লাভ করেননি, অন্য একজন নাইটের সাথে তিনি লড়াই করবেন কি করে? এ তো অসম্ভব। এমন নীতি বিগড়িত কাজে কিছুতেই সায় দেবে না তার নাইটোচিত অন্তর। আর এসব ভেবে ডন কুইকোস্ট এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়লেন যে এক পর্যায়ে তিনি রোমাঞ্চ, দুঃসাহসিকতা, অভিযান সবকিছুর আশা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যাওয়ার কথা পর্যন্ত ভাবলেন। তারপরেই স্বস্তিদায়ক চিন্তাটা এলো তার মনে। পথে যাদের সঙ্গে দেখা হবে তাদেরই কেউ একজন তাকে নাইট করে দিতে পারে। সে যদি নাইট না হয়ে সাধারণ একজন কৃষকও হয় তাহলেও তো কোনো ক্ষতিই নেই। বইয়ে তিনি এই ধরনের ঘটনার কথা তো ভুরি ভুরি পড়েছেন। দুশ্চিন্তা দূর হল আমাদের আনকোরা অভিযাত্রীর। পথে যাদের সঙ্গে তার দেখা হবে তাদেরই কাউকে তিনি বলবেন তাকে নাইট পদে বরণ করে নিতে। আর এই কথা ভেবেই তিনি এগিয়ে চললেন। ধীরে ধীরে বেলা বাড়ছে, সেই সাথে বাড়ছে রোদের তেজ। দুপুরের দিকে সূর্য এতটাই ভয়ানক উত্তাপ ছাড়তে লাগল, যদি সেই তেজে সে থাকত তাহলে নির্ঘাত মগজ গলে যেত ডন কুইকোস্টের। ভাগ্য ভালো যে মগজ নামক পদার্থটা তার মাথাতেই ছিল না, আর তাই তো রক্ষা পেলেন তিনি। দুপুর গড়িয়ে বিকেল হল, এখনো সেরকমই এগিয়ে চলেছেন ডন কুইকোস্ট। রিজু হয়ে বসে আছেন রোজিন্যান্টের পিঠে। সারাটা দিন খাওয়া পর্যন্ত জোটেনি। হ্যাঁ, তাতে কি, একদিন না খেয়ে থাকলে তো মরে যায় না নাইটরা। রোজিন্যান্ট অবশ্য মাঠের ঘাস আর পথের ধারের জলা থেকে বেশ কিছুটা জল খেয়ে নিয়েছে। আর নিয়েছে বলেই এখনো সবার নিয়ে ছুটতে, না না, ঠিক ছুটতে নয়, হাঁটতে পারছে, তাও আবার একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে। হ্যাঁ, একদিন না খেয়ে থাকলে মারা যায় না নাইটরা। মনে মনে কথাটা বললেও ডন কুইকোস্টের শরীর তা মানতে চাইল না। শেষ বিকেলে এসে ক্ষুধা তৃষ্ণায় সত্যিই কাতর হয়ে পড়লেন তিনি। শরীর বাঁকা হয়ে ঝুঁকে পড়ল সামনের দিকে, কিন্তু তবুও মাথা সোজা রাখলেন অনেক কষ্ট করে। তা সত্ত্বেও মনটা তার অসাধারণ শক্ত বলে ভেঙে পড়লেন না তিনি। সতৃষ্ণ নয়নে তাকাতে লাগলেন চারদিকে। যদি কোনো দুর্গ অর্থাৎ রাখালের কুটিরও যদি দেখা যায়, কিন্তু না, আশা পূরণ হল না ডন কুইকোস্টের। ইতিমধ্যে ক্লান্তির চরমে পৌঁছে গেছে রোজিন্যান্টো। রীতিমতো খোঁড়াচ্ছে সে হাঁটার সময়, হোঁচটও খাচ্ছে মাঝে মধ্যেই। এরপর সূর্য যখন ডুবে গেল তখন এমন অবস্থা হলো যে ডন কুইকোস্টের পাষাণ অন্তরও বুঝি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু ভাগ্য তার প্রতি সদয়। হঠাৎই দেখতে পেলেন সামান্য দূরে পথের পাশে একটা সরাইখানা, সামনে দাঁড়িয়ে আছে দুটো মেয়ে। একই সময় একজন শুয়োর পালক তার শুয়োরের পাল দিয়ে ঘরে ফিরছে সরাইখানারই সামনে দিয়ে। শুয়োরের পালকে তাড়া দেবার জন্য ঘন ঘন শিঙায় ফু দিচ্ছে সে। দৃশ্যটা দেখে মুহূর্তেই চাঙ্গা হয়ে উঠলেন ডন কুইকোস্ট। মৃদু হেসে তিনি মনে মনে বললেন, হ্যাঁ,
অবশেষে দেখা পাওয়া গেল একটা দুর্গের। হ্যাঁ, তোরণে দাঁড়িয়ে আছে দুই অপরূপা নারী। নিশ্চয়ই আমাকে অভ্যর্থনা জানানোর জন্যই ওরা দাঁড়িয়ে। আর ওই এক বামন শিঙা ফুঁকে ঘোষণা করছে আমার মতো এক বীর নাইটের আগমন বার্তা। হ্যাঁ, করবেই তো, ওরে করবেই তো। আমার মতো নাইটের আগমন সংবাদ শিঙা না ফুঁকে তা কি ঘোষণা হতে পারে? হ্যাঁ। সোজা হয়ে বসে রোজিনান্টের পেটে খোঁচা দিলেন তিনি পা দিয়ে। খোঁচা খেয়ে অসাধ্য সাধন করতে গিয়ে অল্পের জন্য পা হরকানো থেকে বেঁচে গেল রোজিন্যান্ট। তবু সে সাধ্যমতো দ্রুতগতিতেই ছুটল। সরাইখানার সামনে পৌঁছেছেন ডন কুইকোস্ট। এই সময় মেয়ে দুটো দেখল তাকে। হাড্ডিসার ঘোড়ার পিঠে পুরনো আমলের জবরজং বর্ম পরা শুকনো প্রায় কঙ্কালসার এক মূর্তি, মুখে ভয়াল দর্শন মুখোশ, হাতে ঢাল আর বর্ষা। ভর সন্ধ্যাবেলাতে এমন একটা বিকট দৃশ্য দেখে পরি মরি করে দুজনেই ছুটল ভেতরের দিকে। আরে আরে আমার কথা শুনুন রাজকুমারীরা, পালাবেন না। আরে শুনুন, আমি আপনাদের কোনো অসম্মান করব না। চিৎকার করে অভয় দিলেন ডন কুইকোস্ট। সেই সঙ্গে বর্ষা ধরা হাতের একটা আঙুল দিয়ে উঁচু করে ধরলেন কাগজের মুখাবরণ। শুনুন শুনুন, আমি নাইট ডন কুইকোস্ট অব লা মাঞ্চা। আপনাদের মতো কোমল প্রাণীদের আমি কোনো ক্ষতি হতে দেব না আমাকে দিয়ে। ছুটতে ছুটতেও তার কথাগুলো কানে ঢুকল মেয়ে দুটোর। দাঁড়িয়ে পড়ল তারা। বলে কি লোকটা নাইট? অমন হাস্যকর চেহারা। অদ্ভুত এই মূর্তির মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে সন্দেহ হলো তাদের। পায়ে পায়ে বেরিয়ে এলো সরাইখানার বাইরে। ওদের ফিরে আসতে দেখেই ডন কুইকোস্ট আবারও বললেন, হ্যাঁ হ্যাঁ, কোনো ভয় নেই আপনাদের। যে মহান ব্রত আমি নিয়েছি তা কোনো নারীকে অসম্মান করে না, রাজকুমারীদের তো নয়। মেয়ে দুটো আর সহ্যই করতে পারল না। সাধারণ গ্রামের মেয়ে তারা। দূরের এক গ্রামে আত্মীয় বাড়িতে যাচ্ছিল, তাই তো পথে সন্ধ্যা হয়ে যাওয়ায় আশ্রয় নিয়েছে এই সরাইখানাতেই। আর ওদেরই কিনা বলছে রাজকুমারী। দুজনেই হেসে উঠল খিলখিল করে। এতে কিন্তু আমাদের নাইট ভীষণই অপ্রতিভ হলেন। আরে না না না, সংযম বিনয় নারীর স্বাভাবিক ভূষণ। অকারণে হাসি তাকে কলঙ্কিত করে। আপনারা হাসবেন না, আপনাদের অসম্মান হবে তাতে। এবার কিন্তু মেয়ে দুটো আরো জোরে হেসে উঠল। হঠাৎই কি এমন খুশির কারণ ঘটল তা জানার জন্য বেরিয়ে এলো সরাইওয়ালাও। লোকটা মোটাসোটা, একটু বেঁটে, আচার আচরণে ভদ্র এবং বিনয়ী। কোনো খদ্দেরকে অপমানিত বা বিব্রত করা তার মোটেই স্বভাব নয়। মেয়ে দুটোর দৃষ্টি অনুসরণ করে তাকাতেই সেও দেখতে পেল ডন কুইকোস্টের অদ্ভুত অবয়ব। তখনও তিনি বলে চলেছেন, আরে আপনাদের অসম্মান হবে তাতে। ভাববেন না একথা আপনাদের দুঃখ দেওয়ার জন্য বলছি। আমার ঐকান্তিক কামনা আপনাদের সম্মান দেখানো, সেবা করা। মেয়ে দুটোরই মতো অবস্থা হলো সরাইওয়ালারও। কিন্তু ওই যে বললাম, তার স্বভাব নয় কোনো খদ্দেরকেই কষ্ট দেওয়া। তাই তো হাসি চাপার চেষ্টা করতে গিয়ে পেট ব্যথা হয়ে গেল তার। অবশেষে নিজেকে সামলাতে পারল সে। নম্র কণ্ঠে ডন কুইকোস্টের মতোই আড়ম্বরপূর্ণ ভাষায় বলল, স্যার স্যার নাইট, আমার কি সৌভাগ্য আপনার মতো মানুষের পদধূলি পড়েছে আমার সরাইখানায়। আমি সম্মানিত বোধ করছি। আপনি কি রাতের আশ্রয় খুঁজছেন? তাহলে আসুন ভেতরে। আপনার এবং আপনার ঘোড়ার জন্য যথাসাধ্য আরাম আয়েশের বন্দোবস্ত আমি করে দেব। শুধু একটা জিনিসই আমি কিন্তু আপনাকে দিতে পারবো না, তা হলো বিছানা। আমার এখানে অতিরিক্ত বিছানা নেই। কুইকোস্ট ভাবলেন ইনি নিশ্চয়ই দুর্গের গভর্নর। জবাব দিলেন, হ্যাঁ, কঠিন পাথর, জ্বলন্ত অঙ্গার, শীতল বরফ, যখন যা পাওয়া যায় তাকেই বিছানা করে নিতে হয় নাইটদের। সুতরাং ও জিনিস নিয়ে খুব একটা ভাবনা নেই আমার। আমার চিন্তা শুধু এই রোজিন্যান্ট, মানে আমার ঘোড়ার জন্য।
ওর জন্য একটু আশ্রয় আর কিছু দানা পানি পেলেই আমি খুশি। আর আমার জন্য সামান্য খাবারের ব্যবস্থা যদি করতে পারেন ভালো, আর না পারলেও কোনো ক্ষতি নেই। আরে না না, ছি, কি বলেন স্যার, খাবার কোনো সমস্যাই নয় আমার এখানে। আপনি অনুগ্রহ করে ভিতরে আসুন স্যার নাইট। ঘোড়া থেকে নামার চেষ্টা করলেন ডন কুইকোস্ট, কিন্তু পারলেন না। হাস্যকর ভঙ্গিতে কেবল একটু বাঁকাই হতে পারলেন। সারাটা দিন ঘোড়ার পিঠে ঠায় বসে থাকতে থাকতে সারা শরীরে তার খিল ধরে গেছে। এবার সরাইওয়ালা এগিয়ে এলো তাকে সাহায্য করতে। অনেক কষ্টে এবার রোজনেটকে ভারমুক্ত করতে পারলেন আমাদের নাইট। সরাইওয়ালা ঘোড়াটাকে আস্তাবলে নিয়ে গেল, আর মেয়ে দুটো ডন কুইকোস্টকে দুদিক থেকে ধরে নিয়ে গেল সরাইখানার ভেতরে। আরও কি যে মজা হয় তা দেখবার জন্য ওরা এবার উৎসুক হয়ে উঠল। রোজিনেন্টকে আস্তাবলে রেখে সরাইওয়ালা ফিরে এসে দেখল দুই তরুণী ততক্ষণে অস্ত্রহীন করে ফেলেছে স্যার নাইটকে। এখন বর্ম খুলছে। অবশ্য বর্ম খোলার কাজ তারা কখনোই করেনি, তবুও ভালোই চালিয়ে গেল দুজন। বিপত্তি দেখা দিল শিরস্ত্রাণ খোলার সময়। কিছুতেই ওটা খোলা যাচ্ছে না বক্ষাবরণ থেকে। বেশ কিছুক্ষণ টানাটানি করে ওরা হাল ছেড়ে দিয়ে বলল, না, এই ফিতেগুলো না কাটলে খোলা যাবে না। ফিতেটা কেটে ফেলার কথা শুনেই আঁতকে উঠলেন কুইকোস্ট। কি সুন্দর সবুজ এই ফিতেগুলো! না না, এগুলো তিনি কিছুতেই কাটতেই দিতে পারেন না। দুই তরুণীকে বললেন সে কথা। তাহলে তো শিরস্ত্রাণ পরেই থাকতে হবে আপনাকে। খাবেন কি করে? আরে শিরস্ত্রাণ পরে যতটুকু খাওয়া যায় ততটুকুই না হয় খাবো, জবাব দিলেন ডন কুইকোস্ট। এবং তারপর তিনি তাই করলেন। বর্মের সমস্ত অংশ খুলে কেবল শিরস্ত্রাণ আর বক্ষাবরণ পরে চুপচাপ বসে রইলেন। আর তাতে আরও বিদঘুটে দেখাতে লাগলো তার চেহারা। মেয়ে দুটো কোনো রকমে হাসি চাপতে গিয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে উঠল। একটু পরেই খাবার নিয়ে এলো সরাইওয়ালা। দুহাতে কাগজের মুখাবরণটা ধরে রইলেন স্যার নাইট। মেয়ে দুটো পালা করে তাকে খাইয়ে দিল। সারাটা দিনে এই প্রথম খাওয়া, আর সঙ্গে দুই তরুণীর সান্নিধ্য। সত্যি সত্যি তৃপ্তির সঙ্গে খেলেন তিনি। খাবার পর সুরা নিয়ে এলো সরাইওয়ালা, আর শিরস্ত্রাণ পরা অবস্থাতেই পান করলেন ডন কুইকোস্ট সরু একটা নলের সাহায্যে। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই পুরনো দুর্ভাবনা আবারও হানা দিতে লাগলো তার মনের ভেতর। কই, এখনো তো কেউ তাকে নাইট হিসেবে অভিষিক্ত করেই নেই। তাহলে এখনই কাউকে খুঁজে বের করতেই হবে। এরপরেই প্রশ্নটা জাগলো তার মনে, দুর্গের গভর্নর নয় কেন? ঠিক, দুর্গের গভর্নর যদি নাইট নাও হন, নাইটের চেয়ে কোনো অংশে তিনি কমও নন। ওর চেয়ে যোগ্য আর কেউই হতে পারে না তাকে নাইট হিসেবে বরণ করে নেবার জন্য। এক মুহূর্ত দেরি না করে সরাইওয়ালার খোঁজে রওনা হলেন ডন কুইকোস্ট। তারপর আস্তাবলে পেলেন তাকে। সঙ্গে সঙ্গে তার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মাননীয় গভর্নর, এই আমি বসলাম। আপনি যতক্ষণ না আমাকে নাইট বৃত্তির সম্মানে অভিষিক্ত করছেন, আমি উঠব না এখান থেকে। সরাইওয়ালার মনে অবশ্য এতক্ষণ একটা সন্দেহ উকি মারছিল বটে। এবার সেটা বিশ্বাসে পরিণত হলো। লোকটা পাগল না হয়ে যায় না। যাই হোক, কিছুটা পাগলকে না খেপানোর জন্য আর বাকিটা মজা করবার জন্য সে ডন কুইকোস্টের সঙ্গে তাল দিয়ে চলবে, সেটাই ঠিক করল। আরে হ্যাঁ, নিশ্চয়ই। আপনার ইচ্ছা অপূর্ণ রাখবো এও কি সম্ভব? হ্যাঁ, একদম দুশ্চিন্তা করবেন না, আমি আপনাকে নাইটের সম্মান দেবই দেব। তারপর এক মুহূর্ত থেমে আবারও বলল, আচ্ছা, তবে একটা কথা জানতে চাই স্যার নাইট, আপনার কাছে টাকা পয়সা আছে তো? হ্যাঁ, টাকা? আকাশ থেকে পড়লেন ডন কুইকোস্ট। উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, একটা পেনিও নয়। নাইটরা সঙ্গে টাকা পয়সা রাখে এমন কথা তো কখনো কোনো বইতে পড়িনি। না, আপনি ভুল করছেন স্যার নাইট। লেখকরা হয়তো পরিষ্কার জামা,
বা টাকা পয়সার কথা লেখার প্রয়োজন বোধ করেননি, তার মানে তো এই নয় যে ওইসব জিনিস নাইটদের দরকার ছিল না বা থাকতো না। আচ্ছা, নিশ্চয়ই পড়েছেন নাইটদের সঙ্গে সবসময় একজন পার্শ্বচর থাকতো, কি? আরে হ্যাঁ হ্যাঁ, পড়েছি তো। তাহলেই দেখুন, ওই পার্শ্বচররাই বহন করতো নাইটদের টাকার থলি। শুধু টাকা নয়, পরিষ্কার জামা কাপড় আর এক বাক্স মলমও বহন করতো তারা। হ্যাঁ, মলম? কেন? আরে বাহ, আঘাত পেলে, কেটে ছড়ে গেলে মলম ছাড়া কি ভালো হবে? শুনুন, আমার পরামর্শ যদি চান তো স্যার বলবো, এ ব্যাপারটা মাথায় রাখবেন কিন্তু। যত তাড়াতাড়ি সম্ভব একজন পার্শ্বচর জোগাড় করে নেবেন। যাই হোক, এখন চলুন, রাত হয়ে যাচ্ছে, আপনার শোয়ার ব্যবস্থা করে দিই। ব্যস্ত হবেন না, আজ রাতে আমি ঘুমাবো না, জবাব দিলেন ডন কুইকোস্ট। নাইট খেতাব লাভ করবার আগে প্রত্যেক নাইট যা করে আমিও তো তাই করব। সারা রাত জেগে আমি আমার অস্ত্র বর্ম সব পাহারা দেব। আচ্ছা মহামহিম গভর্নর, আপনার দুর্গে চ্যাপেল আছে যেখানে আমি কাজটা করতে পারি? না দুঃখিত স্যার নাইট, এই মুহূর্তে আমার দুর্গে কোনো চ্যাপেল নেই। পুরনোটা কদিন আগে ভেঙে ফেলা হয়েছে নতুন একটা তৈরি করবার জন্য। অবশ্য তাতে কোনো অসুবিধা নেই, এই উঠোনেই সারা রাত আপনি পাহাড়দারির কাজ করতে পারবেন। সকালে আমি আপনাকে নাইট করে দেব, কেমন? সরাইওয়ালা ঘুমোতে চলে গেল। ডন কুইকোস্ট তার বর্ম আর অস্ত্র উঠোনে নিয়ে এসে শুরু করলেন পাহারাদারি। ঘোড়ার জল খাওয়ার জন্য একটা জলাধার আছে উঠোনেরই এক ধারে, তারই পাশে বর্ম, তলোয়ার আর বর্ষা রেখে তিনি পায়চারি করতে লাগলেন। তারা জ্বলা আকাশের নিচে সারা রাত পায়চারি করলেন ডন কুইকোস্ট। অবশেষে একে একে নিভে গেল তারার দল। ভোরের ধূসর আলো আস্তে আস্তে ফুটে উঠতে লাগল। এই সময়ই সরাইখানাতে আশ্রয় নেওয়া এক গাড়োয়ান তার গাধার জন্য জল নিতে এলো। কোনো দিকে না তাকিয়ে জলাধারের দিকেই এগিয়ে এলো সে। কিছুটা আসার পরই খেয়াল করল অদ্ভুত কিছু একটা জিনিস পড়ে আছে তারই রাস্তার ওপর। হাতের বাতিটা নামিয়ে রেখে জিনিসগুলো সরাতে লাগলো গাড়োয়ান। এতক্ষণ কিন্তু একটা শব্দও করেননি ডন কুইকোস্ট, কিন্তু তার বর্মে গাড়োয়ানের হাত পড়তেই ভয়ঙ্কর স্বরে গর্জে উঠলেন তিনি। এই, তুমি যেই হও, সাবধান, বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ নাইটের বর্ম ওটা। দাঁড়াও, অস্ত্র স্পর্শ করবার স্পর্ধাও দেখাবে না যদি প্রাণের মায়া থাকে। গাড়োয়ান কিন্তু এর মধ্যেই জেনে গেছে উদ্ভট এক পাগল এসেছে সরাইখানায় যে নিজেকে নাইট বলে মনে করে। তাই সে খুব একটা গ্রাহ্য করল না ডন কুইকোস্টের কথা। যেমন সরাচ্ছিল তেমনি সরাতে লাগলো অস্ত্রগুলোকে। তেলে বেগুনে জ্বলে উঠলেন ডন কুইকোস্ট। তীর বেগে ছুটে এসে বর্ষাটা তুলে নিয়ে সর্বশক্তিতে বসিয়ে দিলেন গাড়োয়ানের মাথায়। এই, দাঁড়াতে বললাম না, দেখাচ্ছি মজা। নিঃশব্দে জ্ঞান হারালো বেচারা গাড়োয়ান। হ্যাঁ হ্যাঁ, আমার কথা অমান্য করার দুঃসাহস দেখায়। হ্যাঁ, কথাটা বলে আবারও পায়চারি শুরু করলেন নাইট। একটু পরেই আরও একজন গাড়োয়ান জল নিতে এলো। এবার কিন্তু আর সতর্ক করবার ধার ধারলেন না তিনি, সোজা বর্ষা দিয়ে আঘাত করলেন লোকটার মাথায়। কিন্তু কপাল খারাপ ডন কুইকোস্টের, এবারের আঘাত আগেরটার মতো জুৎসই হল না। লোকটা জ্ঞান তো হারালই না, বরং চিৎকার শুরু করে দিল তারও স্বরে। ব্যাপার কি দেখবার জন্য সরাইখানার ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো লোকজন। তাদের বেশিরভাগই ওই দুই গাড়োয়ানের বন্ধু। ডন কুইকোস্টকে বর্ষা হাতে, আরেক বন্ধুকে অচেতন, অন্যজনকে মাথায় হাত দিয়ে চিৎকার করতে দেখেই ওরা বুঝে নিল যা বোঝার। ক্ষেপে উঠল প্রত্যেকে, কিন্তু কাছে এগোতে সাহস পেল না। উন্মাদ মানুষটার হাতে বর্ষা আছে। আর কোনো উপায় না দেখে তারা দূর থেকেই ঢিল ছুঁড়তে শুরু করল কুইকোস্টকে লক্ষ্য করে। এতগুলো লোককে আক্রমণকারীর ভূমিকায় দেখে এক বিন্দুও ঘাবড়ালেন না আমাদের নাইট।
দ্রুত হাতে ঢাল তুলে নিয়ে আত্মরক্ষা করতে করতে তিনি হৃদয়েশ্বরী ডালসিনিয়া দেল টোবাসের উদ্দেশ্যে বললেন, প্রাণেশ্বরী, আমাকে শক্তি দাও। এই আমার প্রথম লড়াই, আমাকে ব্যর্থ করো না। ও ডালসিনিয়া, আমার প্রাণেশ্বরী, আমাকে শক্তি দাও। সত্যি সত্যি কথাগুলো উচ্চারণ করবার পর শক্তি যেন কয়েকগুণ বেড়ে গেল ডন কুইকোস্টের। উঠোনময় প্রায় নাচতে নাচতে ঢাল একবার মুখের সামনে, একবার কানের পাশে, একবার চোখের ওপর ধরে ঢিলের হাত থেকে তিনি নিজেকে বাঁচাতে লাগলেন। সেই সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করছেন, আয় আয়, সাহস থাকে তো কাছে আয়। দূর থেকে ঢিল ছুড়ছিস কেন রে হতভাগারা? তরোয়াল নয় তো বর্ষা নিয়ে আয়, কেমন পারিস দেখি, আয়। হইচই শুনে সরাইওয়ালা বেরিয়ে এলো হন্তদন্ত হয়ে। শুধুমাত্র রাতের পোশাক তার পরনে। গাড়োয়ানদের থামালো সে ধমক ধামক দিয়ে। গাড়োয়ানরাও গজগজ করতে লাগলো। এত বড় সাহস, আমাদের বন্ধুর গায়ে হাত তোলে, ওকে আমরা দেখে নেব। সরাইওয়ালা ওদের একপাশে ডেকে নিয়ে ফিসফিস করে বলল, ওরে শোনো শোনো, তোমাদের তো বলেইছি লোকটা পাগল, কেন ওর সাথে লাগতে গেছো? জানো, ও যদি তোমাদের সবাইকে খুনও করে, পাগল বলে ওর কিন্তু বিচার হবে না। বুদ্ধিমানের কাজ পাগলকে না ঘাটানো। যাও যাও, যে যার কাজে যাও। এদিকে ডন কুইকোস্ট এখনো চিৎকার করছেন, এমন শিক্ষাই দেব তোদের। এখনো নাইট হয়নি তো কি হয়েছে? আমার বাহুতে কি শক্তি কম আছে মনে করিস? এই শুনে রাখ, তোদের মতো চুনোপুটিকে আমি এই হাতেই শায়েস্তা করতে পারি। যে বেয়াদপি তোরা করেছিস তার ফল শিগগির তোরা ভোগ করবি, আর আমার হাত থেকে পালিয়ে একজনও বাঁচতে পারবি না। গাড়োয়ান কজন ভেতরে চলে যেতেই একটু শান্ত হলেন তিনি। সরাইওয়ালা এগিয়ে এলো। হ্যাঁ, এর মধ্যেই যথেষ্ট আক্কেল হয়েছে তার। এখন যত তাড়াতাড়ি পাগলের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় ততই মঙ্গল। আরে মাননীয় গভর্নর! সরাইওয়ালা কাছে আসতেই চিৎকার করলেন ডন কুইকোস্ট। হ্যাঁ, দেখেছেন কাণ্ডখানা? আমার মতো বীরকে নাইট হাওয়া থেকে এরা বঞ্চিত রাখতে চায়। হ্যাঁ, কি ধৃষ্টতা দৈত্যগুলোর বলুন তো। জানেন, এমন শিক্ষা দিয়েছি, সহজে এদিকে আসবে বলে তো মনে হয় না। হ্যাঁ, ওরা না এলেও ওদের সাঙ্গপাঙ্গরা আসতে পারে। সরাইওয়ালা গম্ভীর মুখে বলল, শুনুন, তাই আমাদের আর দেরি না করাই ভালো। পাহাড়দারির কাজটা বেশ যোগ্যতার সাথেই করেছেন আপনি। আমার ধারণা যে বীরত্ব একটু আগে আপনি দেখিয়েছেন, তাতে আপনি নিজে নিজেই নাইট হয়ে গেছেন। তবু কিছু নিয়ম যখন আছে তখন তো পালন করতেই হবে। অবশ্যই, আমি সব সময় তৈরি। তাহলে হাঁটু গেড়ে বসুন। বর্ম পরে নেব না? হ্যাঁ, তাড়াতাড়ি করুন। শুনুন, আমি আসছি। কথাটা বলেই সরাইওয়ালা দ্রুত পায়ে সরাইখানার ভেতরে চলে গেল। ইতিমধ্যে সেই দুই তরুণী উঠোনে এসে গেছে মজা দেখবার জন্য। তাদের সাহায্যে বর্ম পরলেন ডন কুইকোস্ট। একটু পরেই ফিরে এলো সরাইওয়ালা। রাতের পোশাক পাল্টে হাতে একটা মোটাসোটা বই নিয়ে এসেছে। ডন কুইকোস্ট ভাবলেন, নিশ্চয়ই ওটা পবিত্র বাইবেল। আচ্ছা, এবার আসুন স্যার, হাঁটু গেড়ে বসুন আমার সামনে। বসলেন ডন কুইকোস্ট। সরাইওয়ালা মোটা বইটা খুলে বিড়বিড় করে কিছু কথা উচ্চারণ করল। না, বইটা আসলে বাইবেল নয়, সরাইওয়ালার হিসেবের খাতা। আর সরাইওয়ালা বিড়বিড় করে যা যা বলল তা মোটেই বাইবেলের স্তোত্র নয়। তার মনে যা এলো তাই বলল সে। কিন্তু ডন কুইকোস্ট ভাবলেন, মহান ঈশ্বরের পবিত্র বাণী, আহ কি মধুরী না শুনতে। স্তোত্র পাঠ করে সরাইওয়ালা হাতের তালু দিয়ে দশাশই একটা চাপড় মারল ডন কুইকোস্টের পিঠে। তারপর তরোয়ালের চওড়া দিকটা ছোয়ালো তার দুই কাঁধে। গাঢ় উদ্দাত্ত স্বরে বলল, হে বীর, এইমাত্র আপনি নাইট পদে অভিষিক্ত হলেন। এখন থেকে আপনি পুরো দস্তুর নাইট। কামনা করি আপনার শৌর্য, বীর্য, বীরত্বের খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ুক।
তারপর তরোয়ালটা একজন তরুণীর হাতে দিয়ে বলল, নাও, পরিয়ে দাও ওর কোমরে। নির্দেশ পালন করল মেয়েটা। অন্য তরুণী ঢাল ধরিয়ে দিল নাইটের হাতে। দুজনকেই ধন্যবাদ জানালেন ডন কুইকোস্ট। সোজা হয়ে দাঁড়ালেন তিনি। খুব খুশি লাগছে তার। অবশেষে আজকে তিনি নাইট হতে পেরেছেন। হ্যাঁ, একেবারে সত্যিকারের নাইট। কোনো জাল জুয়াচুরি এর ভেতরে কিছুই নেই। এখনো সূর্য ওঠেনি, কিন্তু নাইট হওয়ার আনন্দে এতটাই তিনি উতলা যে আর এক মুহূর্তও তার চুপচাপ বসে থাকতে ইচ্ছেই করল না। ঝটফট রোজিন্যান্টের পিঠে জিন চাপিয়ে সরাইওয়ালার কাছে বিদায় চাইলেন। হ্যাঁ, হাঁপ ছেড়ে বাঁচল বেচারা সরাইওয়ালা। আর পয়সা চাওয়ার কথা ভুলেও ভাবল না। মনে মনে শুধু প্রার্থনা করল যেন আর কোনো দিন কখনোই এই বেটার মুখ দেখতে না হয়। একটু পরেই দেখা গেল হাড্ডিসার ঘোড়ার পিঠে চেপে মাঠের ভিতর দিয়ে এগিয়ে চলেছেন কঙ্কালসার নাইট ডন কুইকোস্ট অব লা মাঞ্চা। যেন হাওয়ায় ভর করে উঠছে ডন কুইকোস্টের মন। এখন তো তিনি পুরোদস্তুর নাইট। হ্যাঁ, সত্যিকারের নাইট। পৃথিবীর যত নিপীড়িত নির্যাতিত মানুষ, সবার দুঃখ দুর্দশা লাঘবের মহান এবং গুরু দায়িত্ব এখন তো তারই কাঁধে। নিষ্ঠার সঙ্গে তিনি পালন করবেন এই দায়িত্ব। আর তার জন্য যদি তার প্রাণ বাজিয়েও রাখতে হয়, তাও তিনি রাখবেন। কিন্তু তার আগে তো একবার তাকে বাড়ি ফিরতে হবে। দুর্গের মাননীয় গভর্নর মানে সরাইওয়ালা তো ঠিকই বলেছেন। কিছু টাকা, কয়েকটা পরিষ্কার জামা আর এক বাক্স মলম তার সঙ্গে তো থাকা উচিত। এখন থেকে তো বিপদ আপদ তার নিত্যসঙ্গী হবে। কখন যে কোনটার প্রয়োজন পড়বে কে বলতে পারে। ও হ্যাঁ, আর একজন পার্শ্বচরও চেষ্টা করবেন জোগাড় করতে। পাওয়া গেলে ভালো, না পেলে একাই রওনা হবেন আবার। এইসব ভাবতে ভাবতেই ঘোড়া ঘুরিয়ে বাড়ির পথে চললেন তিনি। কিছু দূর আসার পর একটা অস্পষ্ট আর্তনাদ ভেসে এলো তার কানে। শব্দ লক্ষ্য করে তাকালেন তিনি, কান খাড়া করলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আর্তস্বরে চিৎকার করছে কেউ। ধন্যবাদ হে ঈশ্বর, ধন্যবাদ, মনে মনে বললেন ডন কুইকোস্ট। হে ঈশ্বর, এত তাড়াতাড়ি আমাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওটা নিশ্চয়ই কোনো বিপদাপন্ন মানুষের চিৎকার। হ্যাঁ, নারীরও হতে পারে। না না, আর দেরি করা ঠিক নয়। আমার সাহায্য প্রয়োজন হতে পারে ওর। ভাবতে ভাবতেই নাইট আওয়াজ লক্ষ্য করে ছুটিয়ে দিলেন রোজিন্যান্টকে। সামান্য দূরে একটা ঝোপের কাছে গিয়ে দেখলেন একটা ওক গাছের গুড়ির সাথে বাঁধা রয়েছে, আর একটা ওক গাছের সঙ্গে বাঁধা বছর 15 বয়সের একটা ছেলে। কোমরের ওপরে তার কোনো কাপড় নেই। চিৎকার করছিল সেই ছেলেটাই। অবশ্য অকারণে নয়। হিংস্র চেহারার এক চাষি সমানে চাবুক মারছে তাকে, সেই সঙ্গে গর্জন। চুপ কর হতচ্ছাড়া, চুপ কর, আর কখনো হবে এমন। ছেলেটা জবাব দিচ্ছে, না হুজুর, না হুজুর, না, আর কখনো হবে না হুজুর। ঈশ্বরের দোহাই, আর কোনোদিন এমন হবে না। আমি চোখ কান খোলা রাখবো। এবারের মতো মাফ করে দিন আমাকে হুজুর। দেখে শুনে রক্ত গরম হয়ে উঠল ডন কুইকোস্টের। এই ওরে বদমাইশ, লজ্জা করে না তোর? অসহায় মানুষের গায়ে হাত তুলছিস? হ্যাঁ, এক্ষুনি চাবুক ফেলে ঘোড়ায় চাপ, বর্ষা নিয়ে আমার মোকাবিলা কর। তুই কেমন কাপুরুষ এক্ষুনি টের পাবি। হ্যাঁ। সত্যি সত্যি একটা বর্ষা হেলান দেওয়া ছিল ঘোড়া বাঁধা ওক গাছটার সঙ্গে। ওই চাষি কিন্তু ভীষণ ঘাবড়ে গেল। যতটা না ডন কুইকোস্টের হুঙ্কার শুনে, তার চেয়েও বেশি তার চেহারা আর পোশাক আশাক দেখে। চাষি মিনমিন করে বলল, স্যার নাইট, এ ছোকরা আমার চাকর। আমার ভেড়ার পাল চড়ানোর দায়িত্ব ওরই ওপর। কিন্তু ও এমন বেখেয়াল, প্রতিদিন একটা একটা করে ভেড়া হারাবে। যখনই আমি ওকে কিছু বলি, ও বলে সব নাকি আমার বানানো কথা। ওর বেতন না দেওয়ার ফোন দিতেই নাকি আমি ওসব কথা বলি। আমি আমার জীবন, আমার আত্মার কসম কেটে বলছি, ও মিথ্যে বলে স্যার নাইট। চুপ বদমাস, আমার মুখের ওপর মিথ্যে কথা। চুপ বদমাস।
চেঁচিয়ে উঠলেন ডন কুইকোস্ট। এখনই ওর বাঁধন খুলে দে, নইলে এই বর্ষা দিয়ে তোর বুক আমি এফোড় করে দেব। হ্যাঁ। প্রতিবাদ করবার সাহসই হল না চাষির। মাথা নিচু করে খুলে দিল ছেলেটার বাঁধন। ডন কুইকোস্ট এবার ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, কত পাবে তুমি তোমার মনিবের কাছে? মাসে 7 রিয়েল হিসেবে 9 মাসের বেতন। মনে মনে হিসেব করলেন ডন। তার মানে 63 রিয়াল। হ্যাঁ, ও হে চাষি, এখনই ওর মজুরি ওকে দিয়ে দাও। চাষিকে আদেশ করলেন তিনি। স্যার নাইট, স্যার নাইট। ভয়ে কাঁপতে কাঁপতে বলল চাষি। স্যার, ও মিথ্যে কথা বলছে, কখনো অত টাকা ও পাবে না। 3 জোড়া জুতো দিয়েছি ওকে, তাছাড়া 2বার অসুখের জন্য ওর রক্ত মোক্ষম করিয়েছি। ভালো করেছ। আজ বিনা কারণে ওকে যে চাপ খেয়েছ, তাতে কাটাকাটি হয়ে গেছে তোমার জুতো আর রক্তমোক্ষণের দাম। এখন ওর পাওনা ওকে দিয়ে দাও। কিন্তু স্যার, আমার কাছে তো অত টাকা এখন নেই। অ্যান্ড্রু আমার সঙ্গে আমার বাড়িতে চলুক, আমি হাতে হাতে ওর পাওনা মিটিয়ে দেব। আমি যাব ওর সাথে? না না, প্রাণ থাকতে নেই স্যার। যেই আমাকে একা পাবে অমনি আবার ঝাঁপিয়ে পড়বে চাবুক নিয়ে। আরে না না, তা করবে না। আমার আদেশ অমান্য করবার সাহস ওর হবে না। তাছাড়া দেখো, ওরও বর্ষা আছে, ঘোড়া আছে, ও তো নাইট। নাইটরা কথার বরখেলাপ কখনো করে না। নাইট? কি বলছেন স্যার? ও মোটেই নাইট নয়, ও জুয়ান হালডুডো, কুইটানার সবচেয়ে ধনী চাষি। আরে না, তাতে কিছু এসে যায় না। হালডুডো হলেই যে নাইট হতে পারবে না এমন কোনো কথা নেই। মানুষের পরিচয় তার কাজে, বৃক্ষের যেমন ফলে। হ্যাঁ হ্যাঁ স্যার, নাইট, আপনার কথা ঠিক। তাহলে বলুন, আমার মনিবের কাজ তার কি পরিচয় প্রকাশ করছে? আমার রক্ত জল করা মজুরিও ও দিতে চাইছে না। আরে নানা ভাই অ্যান্ড্রু, তোমার মজুরি দেব না কখনো বলেছি? চলো চলো, আমার সাথে চলো। দুনিয়ার সকল নাইটের নামে কসম খেয়ে বলছি, তোমার প্রতিটা রিয়াল আমি দিয়ে দেবো। চলো চলো। কথাটা শুনে খুশি হয়ে ডন কুইকোস্ট চাষিকে বললেন, ওর ন্যায্য পাওনা ওকে দিয়ে দাও, তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি না দাও, যদি শপথ ভাঙো, তোমার মতোই দুনিয়ার সব নাইটদের নামে শপথ করে বলছি, অসদাচরণের শাস্তি আমি তোমাকে দেব। শোনো হে, দুনিয়ার যেখানেই পালাও না কেন, আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। যাও। এরপর অ্যান্ড্রুর দিকে ফিরে বললেন, যাও অ্যান্ড্রু, যাও, কোনো ভয় নেই তোমার। তারপর পা দিয়ে রোজিন্যান্টের পেটে খোঁচা দিলেন ডন কুইকোস্ট। চলতে শুরু করলো ঘোড়াটা। যতক্ষণ না দৃষ্টির আড়লে হারিয়ে গেল, ততক্ষণ অদ্ভুত ঘোড়সওয়ারের দিকে তাকিয়ে রইল চাষি। তারপরই ফিরল চাকর অ্যান্ড্রুর দিকে। এই হায়, ওই পরোপকারীর নির্দেশ মতো এখনই তোর পাওনা মিটিয়ে দেব। হ্যাঁ, সত্যি দেবেন? অ্যান্ড্রু সবিস্ময়ে বলল, হে ঈশ্বর, 1000 বছর পরমায়ু দাও ওই বীর নাইটকে। হ্যাঁ, দেব মানে এতদিন যে আটকে রেখেছি তার সুৎসাহ দেব। আয় চল চল। বলতে বলতেই খপ করে ছেলেটার হাত ধরল চাষি। টেনে নিয়ে গিয়ে আবারও বাঁধল আগের সেই গাছটারই সঙ্গে। তারপর আবারও শুরু হলো চাপকানো। একটানা বেশ কিছুক্ষণ চাবুক পেটার পর চাষি যখন দেখল অ্যান্ড্রু আর চিৎকারও করে না, নড়েও না, তখন সে থামল। তারপর বাঁধন খুলে দিয়ে বলল, এই যা, এবার তোর পরোপকারীর কাছে গিয়ে আমার নামে যত পারিস তোর নালিশ কর। হ্যাঁ, ভাগ। এই হলো আমাদের বীর নাইট ডন কুইকোস্ট অব লা মাঞ্চার অন্যায়ের প্রতিকারের ধরন। এ মুহূর্তে মনের আনন্দে পথ চলছেন তিনি। নিজের কাজে পুরোপুরি সন্তুষ্ট। অন্তত একটা অন্যায়ের তো প্রতিবাদ করতে পেরেছেন। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে সদ্য নাইট খেতাব পাওয়া একজন মানুষের জন্য? এইসবই ভাবতে ভাবতে মাইল 2 এগিয়েছেন ডন কুইকোস্ট। হঠাৎই দূরে দেখতে পেলেন একদল লোক আসছে। টলডোর রেশম ব্যবসায়ী তারা, 6 জন। খচ্চরের পিঠে তাদের মালপত্র চাপানো, সঙ্গে 7 জন ভৃত্য, 4 জন ঘোড়ায় চেপে আর 3 জন পায়ে হেঁটে। ওদের দেখেই হাসি ফুটল নাইটের মুখে।
ভাগ্য আমার সহায় দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আরও একটা রোমাঞ্চকর ঘটনা এত তাড়াতাড়ি, বাহ। বয়ে পড়া ঘটনার অনুকরণে সোজা হয়ে বসলেন ডন কুইকোস্ট। দুপা শক্ত করে বাঁধিয়ে রাখলেন রেকাবের সঙ্গে, বর্ষাটাও ধরলেন খাড়া করে, অপেক্ষা করতে লাগলেন। দেখতে দেখতেই কাছে এসে পড়ল রেশম ব্যবসায়ীর দল। ঝট করে বর্ষা নামিয়ে ওদের দিকেই তাক করলেন নাইট। তারপরই চেঁচিয়ে বললেন, ও হে, থামো! যতক্ষণ না স্বীকার করছো লা মাঞ্চার সম্রাজ্ঞী অপরূপা ডালসেনিয়া দেল টোবাসো বিশ্বের সেরা সুন্দরী, ততক্ষণ আর এক পাও এগোতে পারবে না তোমরা। হ্যাঁ। লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল লোকগুলো, প্রত্যেকেরই চোখে মুখে বিস্ময়। সামনে ওটা কি, কোনো অশরীরী আত্মা? আর যা বলল, কোনো সুস্থ মানুষ কি এমন কথা বলতে পারে? পাগল নয় তো? হ্যাঁ হ্যাঁ, আপনার কথাই হয়তো ঠিক, কিন্তু আমরা তো কেউ দেখিনি আপনার সেই অপরূপাকে, নামও শুনিনি, তাহলে কি করে আপনার সাথে একমত হব? অবশেষে বলল দলের নেতা। কে? তার মানে আমার কথা অবিশ্বাস করছো? হ্যাঁ? ভয়ঙ্কর গর্জে উঠলেন ডন কুইকোস্ট। আহা, না না স্যার নাইট, অবিশ্বাস নয়, আমি বিশ্বাসই করতে চাইছি। অন্তত একটা ছবিও যদি দেখাতে পারতেন ভদ্র মহিলার। হতভাগা বদমাসের দল কি? আমাকে অবিশ্বাস? তাহলে ভোগ করো পরিণাম। কথাটা বলতে বলতে সবেগে রোজিন্যান্টের পেটে খোঁচা দিলেন তিনি। বাগিয়ে ধরলেন বর্ষা। লাফ দিয়ে ছুটল রোজিন্যান্ট ব্যবসায়ীদের দিকে। ভাগ্য ভালো, দুকদম গিয়েই পাহড়কে উল্টে পড়ে গেল রোজিন্যান্ট। তার মনিব চিৎপটাং হয়ে গড়াতে গড়াতে চলে গেলেন বেশ খানিকটা দূরে। সঙ্গে সঙ্গে অবশ্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। বর্ম, ঢাল, বর্ষা, তরবারি সবকিছুর সঙ্গে এমন জড়িয়ে পেঁচিয়ে গেছেন যে নড়তেই পারলেন না তিনি। নড়তে না পারলেও তার মুখ কিন্তু বন্ধ হল না, সমানে চেঁচাতে লাগলেন, আরে আরে পালাচ্ছ কেন কাপুরুষের দল? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ভেবো না, ভেবো না আমি নিজের দোষে পড়ে গেছি। ওরে দাঁড়াও, ঘোড়াটা হোঁচট না খেলে দেখাতাম আমার ডালসেনিয়া দেল টোবাসোকে দুনিয়ার সেরা সুন্দরী হিসেবে স্বীকৃতি না দেবার মজা আমি দেখিয়ে দিতাম। ব্যবসায়ীরা হেসে উঠল। ওরে মজা তো তুই বেটা বুঝতেই পারছিস, এবার বোঝ, আমরা চললাম। মজা তুই বেটা তো বুঝতেই পারছিস? হ্যাঁ, কি কেমন নাইট? বলতে বলতে এগিয়ে এসে এক গোয়ার্গোবিন্দ ভৃত্য বর্ষাটা তুলে ভেঙে টুকরো টুকরো করে ছুঁড়ে দিল বিভিন্ন দিকে। একটা টুকরো রেখে দিল হাতে, আর সেটা দিয়েই কষে ঘা কতক লাগিয়ে দিল আমাদের ভূপাত নাইটের পিঠে। কেমন ওরে ভৃত্যটার মনিব চিৎকার করে বারণ করল পাগলটাকে অত না পেটাতে, কিন্তু ভৃত্য তখন শুনতে রাজি নয়। ওর মাথায় তখন রোগ চেপে গেছে। হাতের টুকরো ফেলে দিয়ে আর একটা টুকরো কুড়িয়ে আবারও শুরু করলো প্রচন্ড মার। পুরো বর্ম থাকা সত্ত্বেও আঘাতের প্রচণ্ডতা থেকে রেহাই পেলেন না ডন কুইকোস্ট। তাই বলে তার মুখও বন্ধ হয়নি। আগের মতোই সালামকার ভাষায় তিরস্কার করে চলেছেন তার শত্রুপক্ষকে। ওরে ওরে হতচ্ছাড়া, কত মারবি, মর, আমি আমি এর প্রতিশোধ নেব, আমি এর প্রতিশোধ নেব। বেশ কিছুক্ষণ পরে রাগ কমল ভৃত্যর। বর্ষার ভাঙা টুকরোটা ছুঁড়ে ফেলে দিয়ে সে এগিয়ে গেল সঙ্গীদের দিকে। একটু পরেই পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল রেশম ব্যবসায়ীরা, আর ডন কুইকোস্ট তিনি পড়ে রইলেন পথেরই মাঝে।
পথের ওপরেই পড়ে আছেন ডন কুইকোস্ট। রেশম ব্যবসায়ীরা চলে যাবার পর আরও কয়েকবার চেষ্টা করেছেন উঠে বসবার, পারেননি। ভাগ্যক্রমে ওই পথ দিয়েই তখন যাচ্ছিল তারই গ্রামের এক গম পেশাইকারী। ডন কুইকোস্টকে দেখেই সে চিনতে পারল। তাড়াতাড়ি গাধার পিঠ থেকে নেমে এগিয়ে এলো ভূতলশাহী নাইটের দিকে। হ্যাঁ, সিনার কুইস্কাডা, কি হয়েছে আপনার? উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল লোকটা। কে? ডন রড্রিগো দা নার্ভেস নাকি মার্কুইস অফ মান্টুয়া? দুটোই বয়ে পড়া চরিত্র। সিনার কুইস্কাডা, আমাকে ডন মার্কুইস বলছেন কেন? আমি আপনার পড়শি পেদ্রো আলানজো, আমাকে চিনতে পারছেন না? এ কথার কোনো জবাব না দিয়ে ডন তার হৃদয়েশ্বরীকেই ডাকতে লাগলেন উদাত্ত স্বরে। সিনার কুইস্কাডার এই খ্যাপাটে স্বভাব সম্পর্কে পেদ্রো আলানজো জানত। তার ধারণা হলো খ্যাপামিটা হঠাৎই বেড়ে গিয়েছে সিনারের। তাই আর কোনো উচ্চবাচ্য না করে নড়তে চড়তে অক্ষম নাইটের শরীর থেকে বর্ম অস্ত্র সব খুলে তুলে ফেলল নিজের গাধায়। বর্ম, তরোয়াল এবং বর্ষার ভাঙা টুকরোগুলো রোজিন্যান্টের পিঠে চাপিয়ে রওনা হল বাড়ির দিকে। সন্ধ্যা নাগাদ গ্রামের সীমানায় পৌঁছল ওরা। পাছে ডন কুইকোস্টের দুর্দশা দেখে হইচই বাঁধিয়ে দেয় গ্রামবাসীরা, তাই রাত না নামা পর্যন্ত অপেক্ষা করল আলেনজো। অন্ধকারের আশ্রয়ে চুপি চুপি পৌঁছল ডন কুইকোস্টের বাড়িতে। সেখানে তখন মহা শোরগোল চলছে। কান্নাকাটি করছে কুইকোস্টের ভাইজি। কুইকোস্টের ঘনিষ্ঠ দুই বন্ধু, গ্রামের পুরোহিত আর নাপিত প্রত্যেকেই সেখানে উপস্থিত। ওরা বাড়ির আর সবার সাথে পরামর্শ করছেন কোথায় বন্ধুর খোঁজ করবেন সেই সব বিষয় নিয়ে। এই সময় আলেনজোর গাধাতে চেপে সেইখানে পৌঁছলেন ডন কুইকোস্ট। ভারী একটা পাথর যেন নেমে গেল সকলেরই বুক থেকে। অবশ্য প্রায় সঙ্গে সঙ্গে আমাদের নাইটের দুরবস্থা দেখে নতুন করে দুশ্চিন্তা সকলের মনে চেপে বসল। উদ্বিগ্ন কণ্ঠে একের পর এক প্রশ্ন করতে লাগলেন তারা, আর প্রত্যেকের জবাবে একটাই কথা বললেন কুইকোস্ট। হ্যাঁ, ভয়ঙ্কর দর্শন 10টা দানবের সাথে লড়ার সময় ঘোড়া থেকে আমি পড়ে গিয়েছিলাম। কপাল খারাপ আমার, নইলে আমি এমন শিক্ষা দিতাম যে শোনো, ভীষণ ক্লান্ত লাগছে আমার, আমাকে একটু শুইয়ে দেবে তোমরা? আর পারো যদি ডাইনি উর্গান্ডাকে ডেকে আনো, আমার ক্ষতগুলো সে ভালো করে দেবে। হ্যাঁ। এই ডাইনি উর্গান্ডা সেও বইতে পড়া এক চরিত্র। বিছানায় নিয়ে শুইয়ে দিতে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেলেন ডন কুইকোস্ট। গ্রামের পাদ্রী এবার তার ভাইজিকে জিজ্ঞাসা করলেন, কবে থেকে ওর এই দুরবস্থা? কি করে হলো? কবে থেকে ঠিক বলতে পারবো না, তবে ওই বইগুলো পড়ার পর থেকে যে তাতে কোনো সন্দেহ নেই। বই? কি বই? নাইটদের রোমাঞ্চকর অভিযান নিয়ে লেখা গল্পের বই। ওগুলো পড়ে পড়েই তো কাকার ধারণা হয়েছে উনিও একজন মস্ত নাইট। ঘরে বসে থেকে নিজের শক্তি ও সময়ের অপচয় করেছেন। শেষে মাসখানেক আগে তলকুটুরি থেকে বার করলেন পুরনো আমলের সেই বর্মটা। কদিন ধরে তেল জল দিয়ে ঘষে ঘষে চকচকে করেছেন। তারপর কাল ভোরে দেখি উনি উধাও। ওই বইগুলোই যত নষ্টের গোড়া। দেখাও তো আমাকে বইগুলো। তারই ভাইজি পাদ্রীকে ডন কুইকোস্টের পাঠকক্ষে নিয়ে গেল। আলমারি বোঝাই বোঝাই বই, ইয়া মোটা মোটা এক একটা বই, সব মিলিয়ে কয়েকশো তো হবেই। একটা বই তুলে নিলেন পাদ্রী। মাঝখান থেকে কয়েকটা পৃষ্ঠা পড়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আরও একটা তুললেন, তারপর আরও একটা, আর প্রত্যেক কটারই স্থান হলো জানলার বাইরে। যত সব জঞ্জাল! অবশেষে গর্জে উঠলেন পাদ্রী, শোনো শোনো, এখনই এগুলো পুড়িয়ে ফেলো। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, এইসব ছাইপাশ পড়েই ওর মাথাটা গেছে।
ভাইজি এবং কাজের মহিলা দুজনে মিলে মনের স্বাদ মিটিয়ে পড়ালো বইগুলো। সে রাতের চেয়ে বেশি আর কিছুই হলো না। পরের দিন পাদ্রির পরামর্শে মিস্ত্রি ডেকে পাঠকক্ষের দরজা ভেঙে সেখানে দেওয়াল তুলে দেওয়া হলো। অমন একটা ঘর যে এ বাড়িতে ছিল বা আছে তা বোঝার আর কোনো উপায় রইল না। এত সব ঘটে গেল, কিন্তু ডন কুইকোস্ট কিছুই এর জানতে পারলেন না। নিজের বিছানাতে শুয়ে চিকিৎসকের দেওয়া পাচন খেলেন আর যন্ত্রণায় কাতরাতে লাগলেন। তার কিন্তু 15 দিন লাগল বিছানা থেকে নামার মতো সুস্থ হতে। 15 দিন পর বিছানা থেকে নেমেই ডন কুইকোস্ট ছুটে গেলেন পাঠকক্ষের দিকে। ঘরের সামনে পৌঁছে তিনি তো অবাক। এ কি, এ কেমন করে হলো? জল জ্যান্ত একটা ঘর, সেটাও কিনা বাড়ি থেকে উধাও হয়ে যেতে পারে? হ্যাঁ, আর আর আমার সাধের বইগুলো? হে ভগবান, হে ঈশ্বর! মাথায় হাত দিয়ে বসে পড়লেন তিনি। অনেকক্ষণ পর যখন সম্বিত ফিরল, কাজের মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করলেন ঘরটা কোথায় গেছে। কি জবাব দিতে হবে সেটা আগে থেকেই শিখিয়ে দিয়েছিলেন পাদ্রী। মহিলা বলল, জানেন, শয়তান নিজে এসে বইপত্র শুদ্ধ ঘরটা নিয়ে চলে গেছে। না না, শয়তান না, এক জাদুঘর এসে নিয়ে গেছে ঘরটা। ভাইজি বলল, আপনি চলে যাওয়ার পরপরই এক রাতে মেঘের ওপর চেপে এসেছিল। আমাদের ছাদে নেমে সোজা আপনার পড়ার ঘরে ঢোকে। ওখানে সে কি করেছে না করেছে, না না, কিছুই আমরা জানি না। একটু পরেই ও চলে যায়, আর যাওয়ার আগে পুরো বাড়িটাকে ডুবিয়ে দিয়ে যায় ধোয়ার কুণ্ডলির ভেতরে। ব্যাপার কি দেখার জন্য যখন আমরা আপনার পড়ার ঘরের দিকে যাচ্ছি, সে ব্যাটা তখনই সেখান থেকে বার হচ্ছে। আমাদের দেখেই বিকট হেসে বলল, ওই ঘর আর বইয়ের মালিকের সঙ্গে তার গোপন শত্রুতা আছে, তাই তো দুটোই ধ্বংস করে দিয়ে যাচ্ছে। যাওয়ার আগে নিজের পরিচয় দিয়ে গেছে সে। জাদুঘর মুনাটন তার নাম। আরে না, মুনটান না, আসলে ও বলতে চেয়েছিল ফ্রেস্টন। আমি জানি না ফ্রেস্টন না ফ্রিটন, শুধু এইটুকু জানি তার নামের শেষে টন আছে। খুব বুদ্ধিমান জাদুকর, বুঝলি? আমার পয়লা নম্বর শত্রুদের একজন। আমার সামনে দাঁড়ানোর সাহস নেই বলে আমি যখন বাড়িতে নেই তখন এসেছিল। হ্যাঁ, বেটা কাপুরুষ। ঠিক আছে, আমার বই, আমার ঘর তুমি সব নিয়ে গেছো না? আমিও দেখে নেব। কি হবে কাকা, খামোখা এসব দেখে টেখে নিয়ে? তার চেয়ে শান্তিতে ঘরে বসে থাকা ভালো না? আরে দূর দূর, নাইটরা কি ঘরে বসে থাকে? নাকি তাদের জন্ম ঘরে বসে থাকার জন্য? হ্যাঁ, যেখানে রহস্য, যেখানে রোমাঞ্চ, যেখানে দুর্বৃত্ত, যেখানে অনাচারী, সেইখানেই তো ছুটে যেতে হবে আমাকে। কি? কথাটা শুনে নির্বাক হয়ে গেল দুই মহিলা। ওরা ভাবছিল ভূত বোধহয় নেমে গিয়েছে পাগলের কাঁধ থেকে। এখন তো দেখছে নামে তো নেই, বরং আরও চেপে বসেছে। আর তাই তো তাকে উস্কানো ওরা আর নিরাপদ মনে করল না। অবশ্য সুস্থ হওয়ার পর ডন কুইকোস্ট কয়েকদিনের বেশি বাড়িতে রইলেন না। এই কদিনে সরাইওয়ালার পরামর্শ মতো একজন পার্শ্বচর জোগাড় করলেন তিনি। প্রথমে অবশ্য বেশ ভাবনাতেই পড়েছিলেন কাকে পার্শ্বচর করা যায়, এই ছিল তার ভাবনা। সবচেয়ে বড় যেটা, তিনি বললেই যে কেউ পার্শ্বচর হতে রাজি হবেন এমন নিশ্চয়তা কোথায়? আর নাইটের সঙ্গে চলাফেরার ঝামেলাও অনেক, বিপদও অনেক। কে সাথ করে এই বিপদ মাথায় নিতে চায়? যা হোক, অনেক ভাবনা চিন্তার পর বাড়ির কাছেরই এক ভূমিহীন কৃষকের কথা মনে পড়ল ডন কুইকোস্টের। তার নিজের জমি নেই, অন্যের জমিতে কাজ করে সংসার চালায়। নাম সাঙ্কো পাঞ্জা। দেখতে মোটাসোটা, একটু ভুঁড়িয়ালা হলেও মনটা ভালো সাঙ্কোর, ফুর্তিবাজ স্বভাব। এই সাঙ্কো পাঞ্জাকেই ডেকে ডন কুইকোস্ট বোঝালেন একজন বীর নাইটের পার্শ্বচরের ভূমিকা কি, কি তাকে করতে হয়, কেমনভাবে চলতে হয়, ইত্যাদি ইত্যাদি। শেষে যোগ করলেন, হ্যাঁ সাঙ্কো, আমার মনে হয় এসব কাজ তুমি পারবে। কি? হ্যাঁ পারবো, মানে হ্যাঁ নিশ্চয়ই পারবো, না পারার কি আছে। হ্যাঁ তাহলে তুমি যাবে আমার সাথে? আগে হ্যাঁ, যেতে পারি সিনার।
কিন্তু কুইস্কাডা? কুইস্কাডা নই, আমি নাইট ডন কুইকস্ট, ডন কুইকস্ট অব লা মাঞ্চা, বুঝলে? কথাটা মনে রাখবে। এরপর আর কখনো আমাকে কুইস্কাডা বলবে না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে সিনার। এখন বলো, হবে তুমি আমার পার্শ্বচর কি? হ্যাঁ, হতে তো পারি, কিন্তু বিনিময়ে কি পাবো? মানে বেতন কেমন দেবেন? হ্যাঁ, বেতন? ডন কুইকোস্ট সবিষয়ে বললেন। দেখো, নাইটরা পার্শ্বচরদের বেতন দেয় না, এমন কথা তো কোনো বইতে পড়িনি। হ্যাঁ, তাহলে কি করে যাব? বেতন না পেলে খাবো কি? আরে, খাওয়ার চিন্তা তোমাকে করতে হবে না। নাইটরা কখনো না খেয়ে থাকে না, তার পার্শ্বচররাও নয়। হ্যাঁ, আমার না হয় খাওয়া হলো, আমার বউ বাচ্চা আছে তো, তাদের খাওয়াবে কে? এবার সত্যিই ভাবনায় পড়লেন নাইট। তারপর একটু চিন্তা করে বললেন, শোনো শাঙ্ক, বেতন না পেলেও বউ বাচ্চার খাওয়া পড়া তোমার ঠিকই চলবে। আপাতত কিছুদিন হয়তো একটু কষ্ট হবে, কিন্তু যখন তুমি ফিরে আসবে তখন তোমার কাছে থাকবে অনেক টাকা। নাইটরা লড়াইয়ে জিতলে প্রচুর উপঢৌকন পায়, তাছাড়া পরাজিত শত্রুর ধনসম্পদও সে পায়। এই সব ধনসম্পদের ভাগ পার্শ্বচরও পায়। হ্যাঁ, কে জানে, কপাল ভালো হলে আমরা একটা দ্বীপ হয়তো একদিন দখল করে ফেলব, আর তোমাকে তখন রাজা করব আমি, কি বুঝলে? শাঙ্ক এবার একটু আগ্রহ বোধ করল। বেতন হিসেবে হোক আর যে হিসেবেই হোক, টাকা পাওয়া নিয়ে কথা। আর সত্যি সত্যি যদি দ্বীপ দখল করা যায়, রাজা হওয়া যায়, হ্যাঁ, মন্দ হবে না ব্যাপারটা। হ্যাঁ সিনের, আমি তাহলে রাজি। আজ থেকে আমি নাইট ডন কুইকস্ট অব লা মাঞ্চার পার্শ্বচর। আরে, এত লম্বা সম্বোধনের কোনো প্রয়োজন নেই বন্ধু শাঙ্ক। তুমি আমাকে স্যার নাইট বা শুধু স্যার বললেই হবে। আগে আমি রাজি স্যার, আপনার পার্শ্বচর হতে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তৈরি থেকো। কবে আমরা রওনা হব সময় মতো তোমাকে জানাবো। ও হ্যাঁ, আর শোনো, এসব কথা কারো কাছে বলো না, এমনকি তোমার স্ত্রীকেও নয়। বিপদের ভেতরে যাচ্ছ শুনে হয়তো কান্নাকাটি শুরু করে দেবে সে, তাই না? আগে স্যার নাইট। পার্শ্বচর জোগাড় হয়ে যেতেই নতুন করে আবারও রওনা হওয়ার জন্য প্রস্তুত হলেন ডন কুইকোস্ট। বর্মটা ঘষে মেজে চকচকে করলেন, আবার শিরস্ত্রাণটা মেরামত করলেন, নতুন একটা মুখাবরণ লাগালেন, তাতে নতুন একটা বর্ষাও তৈরি করলেন। নিজের প্রস্তুতি শেষ হবার পর শাঙ্ককে ডেকে জানিয়ে দিলেন রওনা হওয়ার দিনক্ষণ। সেই সাথে বললেন কি কি জিনিস তাকে সঙ্গে নিতে হবে। একটা থলের ভেতর কিছু কাপড়, এক বাক্স মলম আর কিছু টাকা তাকে বইতে হবে শুনে খুবই খুশি হলো শাঙ্ক। এই সামান্য কাজের জন্য রাজা হতে পারা, হ্যাঁ, সত্যিই মনটা বড় দরাজ স্যার নাইটের। শাঙ্ক জানালো সময় মতো সব কিছু নিয়েই সে তৈরি থাকবে। শেষে বলল, আগেই স্যার নাইট, মানে আমার গাধাটাকে সঙ্গে কি নেব? হ্যাঁ, গাধা? ভুরু কুচকে উঠল ডন কুইকোস্টের। গাধা? গাধার পিঠে নাইটের পার্শ্বচর? এমন কথা তো কোনো বইয়ে পড়িনি। আগে তাহলে কি করব? হ্যাঁ, আমার তো আর ঘোড়া নেই, আর একটা না আমি বেশি দূর হাঁটতেও পারি না। কোথায় কোথায় যাবেন আপনি, তার কি কোনো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাই বলে গাধার পিঠে আমার পার্শ্বচর? অসুবিধা কি স্যার? পায়ে হেঁটে যাওয়ার চেয়ে গাধায় চেপে যাওয়া সে তো অনেক ভালো। তাছাড়া স্যার, বললাম যে বেশি হাঁটার অভ্যেসও নেই আমার। হেঁটে যেতে হলে আমার বোধহয় আর যাওয়াই হবে না শেষ পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিও তুমি তোমার গাধা। তাড়াতাড়ি জবাব দিলেন ডন কুইকোস্ট। মনে মনে বললেন, হ্যাঁ, তাহলে প্রথম সুযোগেই ওর জন্য আমার একটা ঘোড়ার ব্যবস্থা করতে হবে। শাঙ্ক সব কিছু গোছগাছ করে নিল।
তারপর সঠিক দিনে নির্ধারিত সময়ে, অবশ্য সময়টা শেষ রাতের দিকে, যখন বাড়ির প্রত্যেকেই থাকবে ঘুমিয়ে, সেই নির্ধারিত সময়েই পার্শ্বচরকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন ডন কুইকোস্ট। কয়েক ঘন্টা নিঃশব্দে পথ চললেন তারা, দুজনেই নিজের নিজের চিন্তায় প্রচণ্ড মগ্ন। অবশেষে যখন ভোরের আলো ফুটতে শুরু করল, তখন শাঙ্ক বলল, আগে স্যার নাইট, আমাকে রাজা করবেন বলেছেন, ভুলেই যাবেন না তো? আরে কি বলছো তুমি, ভুলে যাব? হ্যাঁ, শোনো শাঙ্ক, শোনো, আগের দিনের নাইটরা দেশ বা দ্বীপ জয় করে তার শাসনকর্তা নিয়োগ করত তারই পার্শ্বচরদের, বুঝলে? আর সেই প্রথা আমি এই যুগেও রক্ষা করতে চাই না, আমি তাদেরকে ছাড়িয়ে যেতে চাই, বুঝলে? আগের দিনের নাইটরা পার্শ্বচরদের কাউন্ট, খুব বেশি হলে মার্কুইস খেতাব দিয়ে গদিতে বসাতো, আর আমি তোমাকে কিন্তু করব রাজা, হ্যাঁ, পুরো দস্তুর রাজা। তাহলে স্যার নাইট, আমি যদি রাজা হই, আমার জোয়ানা গুটিয়েরেস নিশ্চয়ই রানী হবে, আর আমার ছেলেমেয়েরা রাজপুত্র রাজকন্যা, কি? হ্যাঁ হ্যাঁ, তাতে কারো সন্দেহ আছে নাকি? আগে আমার আছে স্যার, রাজা হিসেবে আমি ভালোই কাজ চালাতে পারবো, কিন্তু আমার ওই কুটিয়ারেস মাথায় যদি একটু ঘিলু থাকতো, রানী হওয়ার 2 পয়সারও যোগ্যতা ওর একটুও নেই, খুব বেশি হলে কাউন্টেস হতে পারে। না না, এটা তুমি জোর করে বলতে পারো না, সবই ঈশ্বরের ইচ্ছে। ঈশ্বর কখন কাকে কি করবেন, কার মনে কি শক্তি দেবেন, কেউ কি বলতে পারে বলো? শোনো, নিজেকে ছোট ভাববার কোনো দরকার নেই তোমার। লর্ড, লেফটেন্যান্ট, এর নিচে তুমি কোনো খেতাবই পাবে না, এটা মনে রেখো। যাক, এখন আর এ নিয়ে কথা বলে কাজ নেই, খেতাব পাওয়ার বা দেওয়ার সময় হলে তখন দেখব, বুঝলে? পূব আকাশে যখন সূর্য উঠছে, ঠিক তখনই দূরে সমতল ভূমির ওপর দাঁড়িয়ে থাকা 30-40টা উইন্ডমিলের ওপর নজর পড়ল ডন কুইকোস্টের। উৎফুল্ল হয়ে উঠলেন তিনি, পার্শ্বচরের দিকে তাকিয়ে বললেন, যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক অনেক দ্রুত ভাগ্য আমাদের এগিয়ে নিয়ে চলেছে সাফল্যের পথে, বুঝলে? বন্ধু শাঙ্ক পাঞ্জা, দেখেছ ওই যে কি বিরাট বিরাট দৈত্য, কমসে কম 30টা তো হবেই। শোনো, ওদের সাথে লড়বো আমি, সব কটাকে শেষ করে ওদের ধন সম্পদ সব নিয়ে আসব, আর এতে কোনো দোষ নেই, ওরা পৃথিবীর শত্রু। ওদের ধ্বংস করতে পারলে ঈশ্বরের করুণা লাভ করব আমরা। হ্যাঁ, কি বলছেন আপনি? দৈত্য কোথায় দেখলেন? আরে ওই যে, তাকিয়ে দেখো, দেখেছ কিরকম লম্বা লম্বা হাত? বইতে পড়েছি কোনো কোনোটার হাত নাকি 2 লিগের চেয়েও বড়। হ্যাঁ, মানে কি বলছেন আপনি স্যার নাইট? দৈত্য কোথায়? কোথায় দেখছেন? ওগুলো তো উইন্ডমিল, আর যাকে আপনি হাত ভাবছেন সেগুলো তো ওর পাখা, বাতাস লাগলে ঘোরে তো পাখাগুলো। বন্ধু শাঙ্ক, বুঝতে পারছি রোমাঞ্চকর ঘটনা, অভিযান এসব সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই তোমার। শোনো, আমি বলছি ওগুলো দৈত্যই। তোমার যদি ভয় করে, অন্যদিকে তাকিয়ে আমার জন্য প্রার্থনা করো, আমি বদমাশগুলোকে সায়স্তা করে আসছি, দাঁড়াও এখানে। কথাটা বলে এক মুহূর্তও দেরি করলেন না নাইট, ঘোড়া ছুটিয়ে দিলেন উইন্ডমিলের দিকে। স্যার, স্যার নাইট, যাবেন না, যাবেন না, আমি বলছি ওগুলো দৈত্য নয়, উইন্ডমিল। ফিরে আসুন স্যার, স্যার নাইট। কিন্তু কে কার কথা শোনে? ডন কুইকোস্ট আক্রমণাত্মক ভঙ্গিতে ছুটছেন তো ছুটছেন, আর সেই সঙ্গেই চেঁচাচ্ছেন, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া বদমাইশের দল, কাপুরুষ, ওরে একজন মাত্র নাইটের ভয়ে পালাস না। ঠিক সেই সময় হালকা এক পলক বাতাস বয়ে গেল মাঠের ওপর দিয়ে, আর উইন্ডমিলের বিরাট পাখাগুলো
ঘুরতে শুরু করলো। তা দেখে আবারও চেঁচিয়ে উঠলেন ডন কুইকোস্ট, ওই ওই, যতই হাত পা নেড়ে আস্ফালন করিস না কেন, বদমাইশের দল, ডন কুইকোস্ট অব লা মাঞ্চাকে তোরা ভয় দেখাতে পারবি না। হ্যাঁ, মরতে তোদের হবেই। কথাটা বলে মনে মনে হৃদয়েশ্বরী ডালসিনিয়ার নাম জপতে জপতে তিনি আক্রমণ করলেন সবচেয়ে কাছের উইন্ডমিলটাকে। ঢাল দিয়ে বুক এবং মুখকে আড়াল করে সবেগে বর্ষা চালালেন বিরাট পাখাগুলোর একটায়। আর অমনি ঘটে গেল যা ঘটবার। উইন্ডমিলের পাখাটা তখন উপর দিকে উঠছে, বর্ষাটা গেঁথে গেল সেটায়। চোখের পলকে পাখার সঙ্গে বর্ষাটাও উঠে যেতে লাগলো ওপর দিকে, আর সেই সঙ্গে বর্ষা ধরে থাকা নাইট। বর্ষার প্রান্ত ধরে ঝুলে রইলেন তিনি অসহায়ভাবে। বেচারা রোজিন্যান্ট উল্টে পড়ল পরের পাখাটার আঘাতে। বর্ষা বেঁধানো পাখাটা পুরো পাক শেষ করে যখন আবার নিচে নামছে, তখনই ঝোপ করে মাটিতে পড়ে গেলেন ডন কুইকোস্ট। শাঙ্কো ছুটে গেল প্রভুকে সাহায্য করতে। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ তখনই বলেছিলাম ওগুলো দৈত্য নয়, উইন্ডমিল। হ্যাঁ, মাথার ভিতর উইন্ডমিল পোড়া না থাকলে কেউ উইন্ডমিলকে দৈত্য বলে কি ভুল করে? হ্যাঁ, ওরে চুপ করো শাঙ্কো, চুপ করো। হ্যাঁ, যা বোঝো না তা নিয়ে তুমি কথা বলো না। যুদ্ধের সময় প্রতি মুহূর্তে এই ঘটনারাশি বিভিন্ন দিকে মোড় নেয়, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, বুঝলে? এক্ষেত্রে যেটা হয়েছে তা আমি বুঝেছি। জাদুকর ফ্রেন্টন দৈত্যগুলোকে উইন্ডমিল বানিয়ে দিয়েছে, হ্যাঁ, যাতে আমি বিজয়ীর মর্যাদা লাভ করতে না পারি, বুঝলে? আমার পুরনো শত্রু বদমাস জাদুকর। হ্যাঁ, কিন্তু শাঙ্কো, আমিও বলছি, দেখে নিও, আমি ওকে শেষ পর্যন্ত পরাজিত করবই। আমার সাথে শত্রুতা করে ও বেটা টিকতে পারবে না। স্যার, স্যার নাইট, প্রার্থনা করি ঈশ্বর আপনার মনের আশা পূরণ করুন। উঠুন স্যার নাইট, উঠুন উঠুন স্যার নাইট। প্রভুকে রোজিন্যান্টের পিঠে চড়তে সাহায্য করল শাঙ্কো। আবারও রওনা হলেন ওরা। এবার কিন্তু ডন কুইকোস্ট একেবারে নীরব। বর্ষাটা হারিয়ে তিনি অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছেন। বর্ষাহীন নাইট তো হাতহীন মানুষের মতো, তাই যত তাড়াতাড়ি সম্ভব আরও একটা বর্ষা জোগাড় করতেই হবে। কিন্তু কি করে করবে কিছুই বুঝে উঠতে পারছেন না। চলতে চলতে একাগ্র মনে বইতে পড়া কাহিনীগুলো স্মরণ করছেন, কিন্তু কোথাও এ ধরনের সমস্যার সমাধান দেখেছেন বলে না মনে পড়ছে না। একসময় তিনি বিশ্বস্ত পার্শ্বচরকে বললেন, জানো শাঙ্কো, এক বইয়ে পড়েছিলাম, স্প্যানিশ নাইট ডিয়েগো পেরেজ দা ভাইগাস একবার লড়াইয়ের সময় তার তরোয়াল ভেঙে ফেলেছিলেন। হ্যাঁ, দেখো আজ আমার বর্ষাটা যেরকমভাবে ভাঙল, অনেকটা তো সেরকমই নাকি? তখন তিনি কি করেছিলেন জানো? পথের পাশের বিশাল এক ওক গাছ থেকে মোটা একটা ডাল ভেঙে তরোয়ালের অভাব পূরণ করেছিলেন। সেই ওক গাছের ডাল দিয়ে যা সমস্ত দুঃসাহসিক কাজ তিনি করেছিলেন, হ্যাঁ, তা যদি তুমি জানতে। ভাবছি আমিও সামনে প্রথম যে ওক গাছটা দেখব তা থেকে একটা ডাল ভাঙব। দেখো আমিও কেমন দুঃসাহসিক কাজ করি ওটা দিয়ে। আগে হ্যাঁ, ঈশ্বর চাইলে নিশ্চয়ই পারবেন। কিন্তু স্যার, আপনি আরেকটু সোজা হয়ে বসুন। এই একদিকে কেমন বিশ্রীভাবে বেঁকে আছেন। স্যার, খুব ব্যথা করছে কোমরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এ নিয়ে কোনো রকম উচ্চবাচ্য করা আমাদের মানে নাইটদের নীতিবিরুদ্ধ। যত ব্যথাই পাক না কেন, নাইটরা কখনোই আর্তনাদ বা উহু আহা এসব তো করে না। তাই তো আমারও করা চলবে না, বুঝলে? আচ্ছা স্যার, পার্শ্বচরদেরও এই নিয়ম মানতে হয় নাকি? হ্যাঁ, আরে না না, ওদের বেলায় তেমন বাধা ধরা কোনো নিয়ম নেই। হ্যাঁ, যাক বাঁচলাম স্যার। আমি স্যার ব্যথা পেলেই সে যত সামান্যই হোক না কেন
চিৎকার না করে তো থাকতে পারি না। আর একেবারে ছোটবেলা থেকে এই যে আমার স্বভাব। স্যার, আপনিও যদি মাঝে মাঝে দু একবার উ আ করেন, আমার কিন্তু খারাপ লাগবে না শুনতে। পার্শ্বচরের সরলতা দেখে না হেসে পারলেন না ডন কুইকোস্ট। বললেন, আচ্ছা আচ্ছা, তোমার যখন ইচ্ছা চিৎকার উহু আহা সমস্তটাই করো, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু না, আমাকে করতে বলো না। শোনো, বীরত্বের যে ব্রত আমি নিয়েছি তার পরিপন্থী হয়ে যাবে ব্যাপারটা, বুঝলে? সারাদিনে আর কোনো উল্লেখযোগ্য ঘটনার মুখোমুখি হলেন না তারা। সূর্যাস্তের পরে যখন আধার নামতে শুরু করেছে চারধারে, পথের পাশে একটা বড় গাছের নিচে ঘোড়া থামালেন তিনি। রাত এখানেই কাটাবেন ঠিক করেছেন। শাঙ্কো বলল, আচ্ছা স্যার, এবার তো কিছু খেয়ে নেওয়া উচিত, তাই নয় কি? হ্যাঁ, তুমি খাও। আর আপনি? না না, আমি খাবো না, আমার খিদে পায়নি। প্রভুর খিদে নিয়ে আর মাথায় ঘামালো না শাঙ্কো। ওর নিজের পেট তখন চোঁচো করছে, থলে থেকে খাবার বার করে খেতে লাগলো সে। ডন কুইকোস্ট নতুন একটা বর্ষা বানাতে বসলেন। না, বিশাল ওক গাছের বিরাট ডাল দিয়ে নয়, সাধারণ একটা মরা গাছের শীর্ণ একটা ডাল দিয়ে। ওক গাছের ডাল যে শুধু হাতে ভাঙা সম্ভব নয়, তা একবার চেষ্টা করেই বুঝতে পেরেছেন ডন কুইকোস্টের মতো মানুষও। পুরনো বর্ষার ফলাটা নতুনটাই লাগিয়ে একটা গাছের গুড়িতে হেলান দিয়ে বসলেন তিনি। রাতে খেলেন না, ঘুমালেন না, কারণ বইতে তিনি পড়েছেন নাইটরা রাত জেগে হৃদয়ের শরীর চিন্তা করে। তাই তো তিনিও গভীরভাবে মনোনিবেশ করলেন মানস সুন্দরী ডালসিনিয়া দেল টোবাসোর চিন্তায়। আর শাঙ্কো দুজনের খাবার একা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে শুয়ে পড়ল। আর শুতে না শুতেই ঘুম। সারা রাতে মুহূর্তের জন্য ঘুম ভাঙলই না তার। পরদিন পাকপাখালির কলকাতানে বনভূমি মুখর হয়ে উঠতেই শাঙ্কোকে জাগিয়ে দিলেন ডন কুইকোস্ট। উঠে খাবার খেল শাঙ্কো, কিন্তু নাইট তিনি তবুও কিছু খেলেন না। এখনও হৃদয়েশ্বরীর ধ্যানেই তিনি মগ্ন। শাঙ্কোর খাওয়া শেষ হওয়ার পর এক মুহূর্ত দেরি না করে ঘোড়াতে চাপলেন নাইট। তারপর বেরিয়ে পড়লেন নতুন রোমাঞ্চের সন্ধানে। বিকেল 3টের দিকে ওরা ল্যাপিস গিরিপথের কাছে পৌঁছলেন। দূর থেকে গিরিপথটা দেখে ডন কুইকোস্ট বললেন, ভাই শাঙ্কো, এবার কিন্তু সাবধান, সামনে ভয়ঙ্কর জায়গা। ওখানে পৌঁছাবার পর কখন যে কি ঘটবে আগে থেকে কিছুই বলা সম্ভব নয়। তবে একটা কথা বলে দিই, কোনো নাইটের সঙ্গে যদি আমার লড়াই বাঁধেও ভুলেও কিন্তু তুমি সাহায্য করতে এগোবে না, কেমন? অবশ্য যদি সাধারণ চোর বা বদমাশের সঙ্গে লড়াই বাঁধে তখন এগোতে পারো, আর যদি চাও তুমি একাও তাকে সাহায্য করতে পারো। হ্যাঁ স্যার, আমি অক্ষরে অক্ষরে পালন করব আপনার নির্দেশ। অন্তত এই একটা ব্যাপারে আমি স্যার স্বভাবগতভাবে একটু শান্তপ্রিয়। খামোখা ঝগড়া বিবাদ এইসবে আমি চাই না। লড়াই টড়াই যা করবার তা আপনি করবেন। তবে হ্যাঁ, আমার গায়ে যদি কেউ হাত তোলে তাকে কিন্তু আমি ছেড়ে দেব না স্যার, সে নাইটি হোক আর যেই হোক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওরা দুজনে এগিয়ে চললেন, নাইট সামনে, পেছনে শাঙ্কো। যখন গিরিপথের মুখে প্রায় পৌঁছে গেছেন, এই সময় একটা বাঁকের আড়াল থেকে বেরিয়ে এলো অদ্ভুত এক মিছিল। মিছিলের পুরোভাগে আপাদমস্তক কালো কাপড় পরা দুজন পুরোহিত বিরাট দুটো খচ্চরের পিঠে সওয়ার হয়ে আছেন। ধুলো থেকে রক্ষা পাবার জন্য মুখে কালো মুখাবরণ তাদের। দুই পুরোহিতের পিছনে তাদের দুই ভৃত্য, আর তাদের পেছন পেছন আসছে 4 জন রক্ষীর পাহারায় 2 ঘোড়ায় টানা একটা গাড়ি। বিস্কিয়ান প্রদেশের এক মহিলা সেভিলে তার স্বামীর কাছে যাচ্ছেন ওই গাড়িতে চড়ে। যদিও 2 পুরোহিতের সঙ্গে বা রক্ষীদের সঙ্গে
তার কোনো সম্পর্কই নেই। নিছক দৈব ক্রমে দুদলের সাক্ষাৎ হয়ে গেছে পথে। রক্ষী চারজন এই মুহূর্তে একটু পিছিয়ে পড়েছে। সামনে পুরোহিত দুজন আর তাদের ভৃত্যরা থাকায় ওরা নিশ্চিন্ত মনে গল্প করতে করতে আসছে। মিছিলটা দেখার সঙ্গে সঙ্গেই আনন্দে মন নেচে উঠল আমাদের নাইটের। তিনি পার্শ্বচরকে বললেন, ওহে শাঙ্ক, আমার চোখে যদি ধোকা না লেগে থাকে তাহলে বলছি শাঙ্ক, ওই যে খচ্চরের পিঠে পেট মোটা দুজনকে দেখছো, ওরা জাদুকর। আর ওই যে গাড়িটা, ওতে করে নিশ্চয়ই কোনো রাজকন্যাকে ওরা ধরে নিয়ে যাচ্ছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, এই অন্যায়ের প্রতিবাদ আমাকে করতেই হবে। আজ্ঞে স্যার নাইট, উইন্ডমিলের চেয়ে এইবার আরও দুরবস্থা হবে। হ্যাঁ, ভালো করে দেখুন স্যার, খচ্চরের পিঠে দুজন, ওরা পুরোহিত, আর গাড়িতে নিশ্চয়ই কোনো ভদ্রলোক পথিক, সঙ্গে আবার রক্ষী রয়েছে। স্যার 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 ওদের সঙ্গে লাগতে যাবেন না স্যার, খামোখা বিপদ হবে। তোমাকে তো আগেই বলেছি শাঙ্ক, যা জানো না তা নিয়ে কথা বলবে না। আমার কথা সত্যি কিনা এখনই তুমি টের পাবে। কথাটা বলে একটু এগিয়ে রাস্তা জুড়ে দাঁড়ালেন ডন কুইকোস্ট। পথিকের দলটা কাছাকাছি আসতেই তিনি হেরে গলায় চিৎকার করে বললেন, এই দানবীয় শয়তানের চেলারা, রাজকন্যাকে ধরে নিয়ে যাচ্ছ জোর করে? হ্যাঁ, এখনই ছেড়ে দাও, ছেড়ে দাও, নয়তো প্রস্তুত হও মৃত্যুর জন্য। দুজন পুরোহিতই খচ্চর থামিয়ে ফেললেন। ডন কুইকোস্টের চেহারা এবং কথা দুই তাদের হতবাক করে দিয়েছে। স্যার নাইট, দুই পুরোহিতের ভেতর যিনি সাহসী, অবশেষে কথা ফুটল তার মুখে। আহা, আমরা দানবীয় নই, শয়তান বা তার কোনো চেলাও আমরা নই। আমরা নিরীহ পুরোহিত, আমাদের মঠের দিকে যাচ্ছি। আর যে রাজকন্যার কথা বললেন, না না, তার সম্পর্কে কিছুই জানি না আমরা। মিথ্যেবাদী, নরম কথায় ভোলাবে ভাবছো আমাকে? হ্যাঁ, কথাটা বলেই রোজিন্যান্টের পেটে পায়ের খোঁচা দিলেন ডন কুইকোস্ট। বাগিয়ে ধরলেন বর্ষা। প্রচণ্ড লাফে এগিয়ে গেল রোজিন্যান্ট। পর মুহূর্তেই নাইটের বর্ষা ভয়ঙ্কর বেগে আঘাত হানল প্রথম পুরোহিতের দেহে। খচ্চরের পিঠ থেকে উল্টে পড়ে গেলেন পুরোহিত। আর অন্য পুরোহিত, সে সঙ্গীর দুর্দশা দেখে সবেগে খোঁচা দিলেন নিজের খচ্চরের পেটে। চোখের পলকে পথ থেকে মাঠে নেমে ছুট দিল খচ্চরটা। দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল দূরে গাছপালার আড়ালে। ডন কুইকোস্ট এবার এগিয়ে গেলেন বন্দিনী রাজকন্যাকে উদ্ধার করতে। বেশ একটা আত্মপ্রসাদের ভাব তার মনে। জাদুকরগুলোকে ভালো একটা শিক্ষা দেওয়া গেছে এতদিনে। নাইটকে রাজকন্যার গাড়ির দিকে এগিয়ে যেতে দেখেই শাঙ্ক গাধা থেকে নেমে চলে এলো ভূপাতিত পুরোহিতের কাছে। তার পোশাকের ভেতর হাত ঢুকিয়ে টাকার থলে বের করে আবারও রওনা হলো গাধার দিকে। কিন্তু কপাল মন্দ তার, বেশি দূর যাওয়ার সুযোগই পেল না। পুরোহিতের যে দুজন ভৃত্য এতক্ষণ দাঁড়িয়েছিল, নাইটকে গাড়ির কাছে যেতে দেখেই ওরা ছুটে এসে শাঙ্ককে ধরল। এই এই, কি মিয়া, টাকার থলেটা নিয়ে কোথায় যাচ্ছ? জানতে চাইল একজন। হ্যাঁ না, মানে মানে শাঙ্ক ঢোক গিলে আমতা আমতা করতে লাগলো। কিন্তু ভৃত্য দুজন তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে টাকার থলেটা কেড়ে নিয়ে আচমকা শুরু করলো প্রচণ্ড কিল চর আর ঘুষি। হ্যাঁ না, মরে গেলাম। দেখতে দেখতে সাক্ষ্য মাটিতে শুয়ে পড়ল। ভৃত্য দুজন তখন দ্রুত মাটিতে পড়ে থাকা পুরোহিতকে খচ্চরের পিঠে তুলে নিয়ে রওনা হয়ে গেল অন্য পুরোহিত যেদিকে পালিয়েছেন সেই দিকে। এদিকে ডন কুইকোস্ট গাড়ির পাশে এসে তার একমাত্র আরোহিণীকে সান্ত্বনা দিচ্ছে নেই বলে। ওহে লাবণ্যময়ী নারী, না, আর কোনো ভয় নেই আপনার। যে দুর্বৃত্তরা আপনাকে অপহরণ করেছিল তারা এখন ধূলি সজ্জায়। আমার এই সতেজ বাহু
তাদের ওপর শাস্তির ব্যবস্থা করেছে। নিশ্চয় ভাবছেন আমি কে, তাই না? আমি নাইট ডন কুইকোস্ট অব লা মাঞ্চা, অপরূপা ডালসেনিয়া দেল টোবাসোর দাস। আমি আপনাকে যে উদ্ধার করেছি, না না, বিনিময়ে আমি কিছুই চাই না। শুধু এল টোবাসোতে গিয়ে আমার নাম করে আপনার হৃদয়েশ্বরকে বলবেন আমি কি করেছি আপনাকে উদ্ধার করতে গিয়ে। কেমন? ওই মহিলাকে কখনোই অপহরণ তো করাই হয়নি, সুতরাং তার মুক্তি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ডন কুইকোস্টের এই আড়ম্বরপূর্ণ প্রলাপ শুনে ভীষণ বিরক্ত হলেন ওই মহিলা। কি বলবে কিছু ভেবেই পেল না। ইতিমধ্যে তার রক্ষীরা ততক্ষণে পৌঁছে গেছে গাড়ির কাছে। তারা চিৎকার করে জিজ্ঞাসা করল, ব্যাপার কি? গাড়ি দাঁড়িয়ে কেন? কোচোয়ানো দু এক কথায় জানিয়ে দিল পুরো ঘটনা। রক্ষীদের ভেতরে একজন ছিল বিস্কেয়ান, খুব বদমেজাজি। যখন শুনল গাড়ি আর এগোবে না, বরং ফিরে যেতে হবে, ভয়ানক রেগে গেল সে। ডন কুইকোস্টের সামনে এসে বলল, স্যার নাইট, ঝামেলা না চাইলে কেটে পড়ুন এখনই। সৃষ্টিকর্তা ঈশ্বরের নামে শপথ করে বলছি, এই মুহূর্তে যদি গাড়ির কাছ থেকে দূরে সরে না আসেন, আমি যদি বিস্কোয়ান হই, আমি আপনাকে খুন করব। ডন কুইকোস্ট কিন্তু একটুও ঘাবড়ালেন না, শান্ত কণ্ঠেই জবাব দিলেন, তুমি যদি নাইট হতে, নিদেন পক্ষে ভদ্রলোক, এই বেয়াদবির শাস্তি তোমাকে আমি অবশ্যই দিতাম। হ্যাঁ, আমি ভদ্রলোক নই। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি কে ভদ্রলোক। সাহস থাকে তো বর্ষা ফেলে তরোয়াল বের করো, দেখো কত তাড়াতাড়ি তোমাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলি। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই বলছি। শিগগিরই দেখবে তুমি, বদমাশ আমাদিজ অফ গার্ল। হ্যাঁ হ্যাঁ। চিৎকার করে বর্ষা ফেলে দিয়ে ঢাল বাগিয়ে তরোয়াল বের করলেন ডন কুইকোস্ট। দাঁড়া, টের পাবি মজা, নড়বি না। রক্ষী পড়ল মহা বিপদে। সত্যি সত্যি লোকটা যে আক্রমণ করে বসবে সে তো স্বপ্নেও ভাবেনি। তাড়াতাড়ি গাড়ি থেকে একটা গদি খুলে ঢালের মতো উঁচু করে ধরল সে। তারও হাতে চলে এসেছে তলোয়ার। ডন কুইকোস্ট ছুটে এসে সর্বশক্তি দিয়ে আঘাত করলেন রক্ষীটাকে। রক্ষীও প্রস্তুত ছিল, সামান্য সরিয়ে নিল ঘোড়াটাকে, তারপরই পাল্টা আঘাত হানল নাইটকে। রক্ষী সরে যাওয়ায় ফসকে গেল ডন কুইকোস্টের আঘাত। ঢালের ওপর দিয়েই তার তরোয়াল ভয়ানক জোরে পড়ল শত্রুর কাঁধে। প্রচন্ড যন্ত্রণায় চোখ দিয়ে জল বেরিয়ে এলো ডন কুইকোস্টে। তারপর চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, ও ডালসেনিয়া, আমার আত্মার দেবী, হৃদয়ের ফুল, তোমার নাইটকে শক্তি দাও, সাহায্য করো, যেন যেন এই বদমাসটাকে আমি উপযুক্ত শিক্ষা দিতে পারি। ডালসেনিয়া, আমার হৃদয়েশ্বরী, আমাকে শক্তি দাও। বলতে বলতে ভয়ঙ্কর গতিতে তরোয়াল চালিয়ে ঢাল বাগিয়া আবারও ছুটলেন বিস্কিয়ানের রক্ষীর দিকে। তার ইচ্ছে এক আঘাতেই ফয়সালা করে দেবেন এই যুদ্ধের। কিন্তু অত সহজ হলো না ব্যাপারটা। ডন কুইকোস্টকে আসতে দেখে রক্ষীও তৈরি হয়ে অপেক্ষা করতে লাগল। অন্য রক্ষীরা এবং গাড়িতে বসা মহিলা তখন রুদ্ধশ্বাসে দেখছে আর ভাবছে, ভালোই ভালোই এই ঝামেলা থেকে এখন মুক্তি পেলে বাঁচা যায়। আর দাসীরা, তারা বিড়বিড় করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। ডন কুইকোস্ট তিনি তরোয়াল উঁচিয়ে এগিয়ে এলেন, কিন্তু প্রথম আঘাত হানল বিস্কোয়ানি। সে এমন প্রচণ্ড আঘাত যে গায়ে লাগলে নিঃসন্দেহে নাইট জীবনের ইতি হতে পারত আমাদের এই অভিযাত্রীর। কিন্তু কপাল ভালো তার, শেষ মুহূর্তে কি কারণে জানি না, হাতের ভেতরের তরোয়ালটা ঘুরে গেল বিস্কোয়ানের। যেখানে লাগাতে চেয়েছিল সেখানে লাগলো না আঘাত। তা সত্ত্বেও নাইটের শিরস্ত্রাণের একটা বড় অংশ আর তার কানের অর্ধেকটা কেটে বেরিয়ে গেল তরোয়ালের আঘাতে। নিজের টাল সামলানোর জন্য সামান্য ঝুঁকে পড়ল ঘোড়ার পিঠে। এই সুযোগটাই নিলেন ডন কুইকোস্ট। শিরস্ত্রাণ, কান কোনো কিছুর দিকে মনোযোগ না দিয়ে
দাঁড়িয়ে পড়লেন ঘোড়ার রেকাবের ওপর, শক্ত করে ধরলেন তলোয়ার। তারপর সর্বশক্তিতে নামিয়ে আনলেন ভিস্কুয়ানের রক্ষীর মাথার ওপর। ভাগ্যিস নাইটের তলোয়ারের ধার ছিল না, আর আঘাতটা লাগলো সেই ঢালরূপী গদিটার ওপর। তার না হলে প্রাণে বাঁচাটাই শক্ত হয়ে দাঁড়াতো ওই রক্ষীটার জন্য। প্রাণে না মরলেও তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো, ঘোড়া থেকে পড়ে গেল সে। দ্রুত রেজিমেন্টের পিঠ থেকে নেমে তার কাছে গিয়ে দাঁড়ালেন ডন কুইকোস্ট। গাড়িতে বসা রমণীর দিকে চকিতে একবার তাকিয়ে তরোয়ালটা ঠেকালেন রক্ষীর কপালে। তারপর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, হার তুমি স্বীকার করছো কিনা বলো, নাকি ধর থেকে নামিয়ে দেব তোমার এই মুন্ডুটা? এমন হতভম্ব হয়ে গেছে ভিস্কুয়ানের রক্ষী যে তার গলা দিয়ে কোনো স্বরই বের হলো না। এদিকে ধৈর্যচ্যুতি ঘটছে নাইটের। তলোয়ার উঁচু করে রক্ষীর গলায় কোপ দেবার ভঙ্গি করলেন। বলো বলো। সঙ্গে সঙ্গে নারী কণ্ঠের এক আওয়াজ শুনে ঘাড় ফিরিয়ে তাকালেন। গাড়ির সেই মহিলা ছুটতে ছুটতে আসছে তারই দিকে। কাছে এসে হাত জোড় করে মিনতি ভরে সে বলল, আমার বেয়াদব ভৃত্যটাকে এবারের মতো মাফ করে দিন স্যার। স্যার নাইট, ওর হয়ে আমি জানাচ্ছি ও হার স্বীকার করেছে। আপনি যা বলবেন ও তাই শুনবে। হ্যাঁ, প্রকৃত নাইট কখনো নারীর, এমনকি নারীর কথারও অমর্যাদা করে না। এবার তরোয়াল খাপে পুড়ে গম্ভীর কণ্ঠে জবাব দিলেন ডন কুইকোস্ট। আচ্ছা ঠিক আছে লাবণ্যময়ী, আপনার সম্মানে এবারের মতো ওকে আমি ছেড়ে দিচ্ছি। তবে একটা শর্তে, ওকে প্রতিশ্রুতি দিতে হবে সুস্থ হয়েই এলটোবাসোতে গিয়ে অপরূপা ডালসিনিয়ার সাথে দেখা করে বলবে ওকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে আমার হৃদয়েশ্বরী। মহিলা কথা দিল সে নিজে তার ভৃত্যকে পাঠাবে ডালসিনিয়া দেল টোবাসোর কাছে। বেশ ঠিক আছে, তাহলে আর ওকে আমি কিছু বলবো না। সাঙ্কো এতক্ষণ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখছিল ডন কুইকোস্টের লড়াই, আর মনে মনে প্রার্থনা করছিল যেন ঈশ্বর জয়ী করেন তারই প্রভুকে। শুধু এই লড়াই নয়, যত লড়াই হবে তার সবগুলোই যেন জয়ী করেন ঈশ্বর। যেন একটা দ্বীপ, অন্তত একটা দ্বীপ অন্তত যেন তার প্রভু দখল করতে পারেন। লড়াই শেষে এবার সে এগিয়ে এলো, ডন কুইকোস্টকে ঘোড়ায় চড়তে সাহায্য করল। তারপর তার হাতে গভীর আবেগে চুমু খেয়ে বলল, প্রভু ডন কুইকোস্ট, স্যার নাইট অফ লা মাঞ্চা, এবার নিশ্চয়ই সেই দ্বীপটা আমাকে দেবেন, হ্যাঁ তাই না? আরে বোকা, এ তো পথের যুদ্ধ। এই যুদ্ধে কি দ্বীপ দখল হয় রে? হ্যাঁ, দ্বীপ যখন দখল করব তখন তোমাকে বলতেও হবে না, আমি নিজেই তোমাকে দেব। ধন্যবাদ জানিয়ে আরও একবার প্রভুর হাতে চুমু খেয়ে গাধায় চাপল সাঙ্কো। গাড়ি, তার আরোহিণী, ভূপতিত রক্ষী কারো দিকে না তাকিয়ে রেজিমেন্টের পেটে খোঁচা দিলেন ডন কুইকোস্ট। চলতে শুরু করল ঘোড়া, অনুসরণ করল সাঙ্কো পাঞ্জা। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে অনির্বাণের সঙ্গে আজকের গল্প মিগেল দে সার্ভান্তেসের কলমে বিশ্বের প্রথম অ্যাডভেঞ্চার কাহিনী ডন কুইকোস্ট অব লা মাঞ্চার প্রথম পর্ব। গল্পটি এখনো পর্যন্ত আপনাদের কেমন লাগছে? প্রতিবারের মতো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে লাইক করে দেবেন, সঙ্গে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে। ও হ্যাঁ, সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্প বা পরের পর্বের নোটিফিকেশনের জন্য। আবারও দেখা হবে কয়েকদিনের মধ্যে গল্পের দ্বিতীয় পর্বের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।